শুভ সন্ধ্যা। বিস্তার চিটাগাং আর্টস কমপ্লেক্সের সঙ্গীত বিষয়ক অনুষ্ঠান বাংলা গানের কাল পরম্পরা শ্রবণে কথনের অষ্টম এবং শেষ পর্বে আপনাদের স্বাগত জানাই। এই শেষ পর্ব কথাটি বলতে গিয়ে আমি আমার নিজের ভেতরেই এক ধরনের অন্তর্লীন বিষাদের অস্তিত্ব টের পাচ্ছি। কারণ আমরা গত দুটো মাস সুর এবং বাণীকে সঙ্গে নিয়ে এমন এক আনন্দময় অভিযাত্রায় নিমগ্ন ছিলাম যে মনে হচ্ছিল বুঝি সেটি অনন্তকাল ধরেই চলতে থাকবে। কিন্তু প্রকৃতির নিয়মে এবং বাস্তব প্রয়োজনেই তো যে কোনো যাত্রাকে কোনো একটি জায়গায় গিয়ে সমাপ্তি টানতে হয়। তেমনি এক সমাপ্তি রেখায় আমরা আজকে এসে পৌঁছেছি, কিন্তু আমি নিশ্চিত এটি কোনো চির সমাপ্তি নয়, নয় কোনো শেষ গন্তব্য। আমরা যারা গত দুটো মাস এই যাত্রায় সঙ্গী ছিলাম, আমার ধারণা এই আয়োজনটি তাদের মধ্যে অন্তত কারো কারো মধ্যে কোনো না কোনো ভাবে কিছু তৃষ্ণা, আগ্রহ, কে উৎসুকের জন্ম দিয়েছে, যে তারই তাগিদে এটি আবারও নিজেকে প্রবহমান রাখবে, হয়তো ভিন্ন পরিসরে, হয়তো ভিন্ন আঙ্গিকে, ভিন্ন অভিমুখ নিয়ে, কিন্তু এটি জারি থাকবে বলেই আমার সুদৃঢ় আশাবাদ। তো আমরা সেই আরম্ভের প্রতীক্ষা এবং প্রত্যাশাটুকু সঙ্গে নিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শুরু করি এবং আমাদের এই যাত্রাপথের আনন্দ গানের যে মূল কাণ্ডারি রাজীব চক্রবর্তীকে আহ্বান জানাই তার শেষ পরিবেশনার শেষ চমকটুকু দিয়ে আমাদের চমৎকৃত করার জন্য। তো রাজীব চক্রবর্তী, যথারীতি অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং ভালোবাসা দিয়েই তোমাকে আহ্বান জানাচ্ছি আমাদের এই বাংলা গানের শ্রবণ কাল পরম্পরার শেষ পরিবেশনাটুকু শুরু করার জন্য। রাজীব চক্রবর্তী। আলম ভাইকে ধন্যবাদ দেওয়াটা নেহাতি নিয়মের পরিপন্থী হবে বলে সেই চেষ্টা থেকে বিরত থাকছি। আমাদের প্রথম পর্ব শুরু হয়েছিল সেপ্টেম্বর মাসের 13 তারিখ, অর্থাৎ সেই হিসেবে প্রায় 3.5 মাস সময় আমরা কাটিয়েছি বা নষ্ট করেছি বলা যেতে পারে। এই অভিযাত্রায় কার কি উপকার হয়েছে আমি জানি না, তবে আমি যে উপকৃত হয়েছি সে নিয়ে না বলে রাখলে সকলে ভাবতেই পারেন যে আমার নিজের অর্জন বোধ বুঝি কিছুই নেই এখান থেকে। উপকার সব থেকে বেশি আমার হয়েছে এই কারণে যে সঙ্গীতের রক্ষণাবেক্ষণের কাজটা আমি করেই থাকি, কিন্তু এই অনুষ্ঠানটা করতে গিয়ে প্রতিটি বাংলা গানের প্রতিটি ধারার মধ্যে আলাদা করে একটু নজর দিতে হয়েছে। তাতে করে আমারও জানার পরিধিটা বেড়েছে, দেখার দৃষ্টিটা হয়তো একটু বদলেছে, আর অনেক অজানা জিনিস আপনাদের সঙ্গে, না শোনা জিনিস আপনাদের সঙ্গে ভাগ করে নিয়ে যেটা সুবিধে হলো যে ভবিষ্যতে হয়তো এই কাজের প্রতি কারো যদি আলাদা করে আগ্রহ তৈরি হয়, শুধুমাত্র সঙ্গীত সংরক্ষণের কাজটা খুব মেকানিক্যাল কাজ না, যান্ত্রিক ভাবে করা যায় না। এর সঙ্গে একটি আত্মিক যোগ তৈরি না হলে সঙ্গীতকে নিয়ে বাঁচা খুব কঠিন। তো সেই যোগটা যদি কারো তৈরি হয়, তার সঙ্গে সঙ্গীতের সংরক্ষণের কাজে, বাংলা গানের সংরক্ষণের কাজে যদি কেউ উৎসাহী হন, এটা খুব করে দরকার। বারবার বলেছি, আজকেও আবার বলছি, যে তাৎক্ষণিক শোনার আনন্দ পেয়েই যেন আমাদের আনন্দ শেষ না হয়ে যায়। আনন্দের যে একটা সংজ্ঞায় বলা হয় ভারতীয় রসশাস্ত্রে, যে আনন্দ হচ্ছে একটা চিরকালীন জিনিস। মানুষ খুব কষ্টের মধ্যে থেকেও আনন্দে থাকতে পারে। সেই আনন্দের যে অভিযাত্রা সঙ্গীতের সঙ্গে লিপ্ত হয়ে থাকে, লগ্ন হয়ে থাকে, সেই আনন্দটা যেন আমাদের সাথী হয় সঙ্গীতের হাত ধরে। আজকের শেষ অনুষ্ঠানে একটা নিশ্চিন্ত হওয়া যায় যে আমি আর আপনাদের বিরক্ত করব না, অন্তত এই বিষয় নিয়ে। তো আমাদের
বাংলা গানের কাল পরম্পরা দেখতে গিয়ে এমন অনেক কথা হয়তো আমি বলেছি যার মধ্যে তথ্যগত ত্রুটি দু একটা রয়ে গেছি। যেমন একবার একটা পর্বে আমি বীরেন সরকারের ছবি দেখিয়ে চণ্ডীচরণ সাহার নাম বলেছিলাম। এরকম ভুলভ্রান্তি কিছু রয়ে গেছে হয়তো। তো সেই রকম সেগুলি রয়েছে। তো সেগুলি আমিও ঠিক করে নিয়েছি পরে। আর এই কাজে আমাকে সাহায্য করেছেন অনেক মানুষ, তাদের পরামর্শ দিয়ে, তাদের তথ্য জানিয়ে, বিভিন্ন বিষয়ে গান সরবরাহ করে, নানা রকম ভাবে। তো তাদের নাম বিভিন্ন সময় বলেছি, আলাদা করে কারোর নামই আজকে উল্লেখ করছি না। আজকে আমরা সবাই যারা এই যাত্রায় আমরা একসঙ্গে ছিলাম, থাকার চেষ্টা করেছি, সবাই আমার ধন্যবাদ আর কি। তো আজকে আমরা যে গান নিয়ে কথা বলবো, খুব বেশি কিছু বলার আছে কিন্তু উপায় নেই। কিন্তু আমাদের মূল কথা থাকবে আজকে গণসঙ্গীত এবং লোকসঙ্গীত নিয়ে। প্রথমেই আজকে দেখছি চন্দন শফিকুল কবির ভাই নেই এখানে, থাকলেই তিনি তাঁতিদের গান শোনানোর কথা বলতেন খুব স্বাভাবিকভাবেই। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমি তাঁতিদের গান খুঁজে পাইনি, মানে অন্তত রেকর্ডিং খুঁজে পাইনি আর কি। তাই বলে তাদের গান নেই এ কথা নয়। আর আরেকটা কথা বলে রাখা দরকার, আমি যে বাংলা গানের কালো পরম্পরা বলতে গিয়ে যে সমস্ত গান শুনিয়েছি, এর মানে এই নয় যে এর বাইরে কিছু নেই, বা এর বাইরে আরো আরো কোনো জায়গা যেটা আমাদের দৃষ্টি পড়েনি সেরকম নেই তা নয়। এক, দুই হচ্ছে রেকর্ডিং। তো আমরা বলেছি শুরুর দিকে যে ভারতবর্ষের রেকর্ডিং শুরু হয় 1902 সাল থেকে। তার আগে বাংলা গানের যে বিরাট পরম্পরা, সে পরম্পরা কিন্তু অনেকটাই আমাদের হাতের বাইরে রয়ে গেছে। কাজে এই রেকর্ডিং এ যা পাচ্ছি তাই যে সব বাংলা গানের ঐতিহ্য, সেটুকুই কিন্তু যথেষ্ট নয়। কাজে সেই কথাটাও আমাদের মনে রাখতে হবে। কাজে সেই অতীতের ঐতিহ্যগুলিকে আবার খুঁজে দেখা, ফিরে দেখা, সেগুলি দেখার বিষয় আছে। এই যেমন কীর্তনের প্রসঙ্গেই বলি যে রেকর্ডিং আসার পরে কীর্তন তো এই রেকর্ডে যতখানি গাওয়া সম্ভব সেই অনুসারে তাকে ছোট করে গাইতে হতো। কিন্তু কীর্তন যে আবহমান কাল ধরে, বা এখনো যদি আমরা কীর্তনের দিকে নজর রাখি, দেখবো যে এটা তো অষ্টপ্রহর ধরে হচ্ছে, 24 ঘন্টা ধরে হচ্ছে, কোথাও কোথাও একাধিক দিন, 7 দিন ধরে নাকি পাঁচালি পড়া হতো, মঙ্গল কাব্যের পাঁচালি পড়া হতো, জাগরণ পুঁথি সবার মায়ের থেকে শোনা আর কি। তো এইগুলি তো কোথাও রেকর্ডেড হয়নি, এগুলিকে রেকর্ড করাও সম্ভব নয়। এখন যদিও বিভিন্ন ধরনের ফিল্ড ওয়ার্ক, ক্ষেত্র সমীক্ষা করা হচ্ছে। সম্প্রতি আমাদের এই ক্ষেত্র সমীক্ষার, বাংলা গানের ক্ষেত্রে, বাংলা সংস্কৃতির ক্ষেত্র সমীক্ষকদের একজন পুরোধা চলে গেলেন, শ্রী সুধীর চক্রবর্তী। তিনি এই কাজটিকে কিভাবে ক্ষেত্র সমীক্ষাকে কিভাবে হৃদয়ের কাছাকাছি নিয়ে যাওয়া যায়, কিভাবে সেটা আরো বেশি হৃদয়গ্রাহী, মনোগ্রাহী করে তোলা যায়, সেই কাজটি করে গেছেন সারা জীবন ধরে। তো সেই ধরনের কাজ আমাদের বাড়াতে হবে। এমন নয় আমাদের দেশে হয়নি, তার কিছু উদাহরণ আজকে আপনাদের আমি শোনাবো, খুবই চমৎকার উদাহরণ। এখন বর্তমানে মৌসুমী দিয়ে এই ধরনের কাজ করেন, বিভিন্ন জায়গায় ঘুরে তাদের যে সমস্ত গানের কাছে আমরা পৌঁছতে পারি না সেই সমস্ত গানকে রেকর্ড করে রাখা, তাদের সংরক্ষণের কাজ করা, এই ধরনের কাজগুলি যত বেশি হয় তত ভালো। আর এখন তো সারা পৃথিবীতেই এথনো মিউজিকোলজি নিয়ে নানা ধরনের কাজ হচ্ছে, নানা ধরনের উদ্যম চোখে পড়ছে, সেইগুলির দিকে আমাদের একটু নজর রাখতে হবে আর কি। তাৎক্ষণিকতার মেজাজে গানকে নিলে চলবে না, সেটা নিশ্চয়ই থাকবে, কিন্তু তার বাইরেও যে একটা বৃহত্তর মহত্তর দায়িত্ব আছে সেটি মাথায় রাখতে হবে। আজকে তো এত কথা বললাম এই কারণে, আজকের যে বিষয় সেটি হলো, আজকের বিষয় হচ্ছে গণসঙ্গীত এবং লোকসঙ্গীত। শুরুতেই যে ছবিটা আমরা দেখছি, এটি আইপিটিএ, ইন্ডিয়ান পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশন, তার লোগো। এই ছবিতেই এঁকেছিলেন যিনি, তাকে
চট্টগ্রামের মানুষ ভুলে যাননি বলে মনে করি। চিত্তপ্রসাদ ভট্টাচার্য, যদিও নৈহাটিতে জন্ম তার, কিন্তু পড়াশুনো করেছেন চট্টগ্রামে। চট্টগ্রামের সঙ্গে তার নাম, আমি তো একটা সময় অবধি জানতাম যে চিত্তপ্রসাদ আমার মামার বাড়ির দেশের মানুষ, আমার মামার বাড়ি যেহেতু চট্টগ্রাম, তো চট্টগ্রামের সঙ্গে তার এতটাই নিবিড় যোগ। আর তার আঁকা ছবি, বিশেষত দুর্ভিক্ষের সময়, জয়নুল আবেদিনের পাশাপাশি চিত্তপ্রসাদের নামটিও আমাদের মাঝে মাঝে উঠে আসে, যে এই দায়িত্বটা ওরা পালন করেছেন। যে এই এই যে একটা ক্রাইসিস, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ক্রাইসিস তৈরি হয়েছিল দুর্ভিক্ষের সময়, সেই সময়টাকে তারা ধরে রাখতে চেষ্টা করেছেন নিজেদের মতো করে, নিজেদের ক্ষমতাকে ব্যবহার করে। তো এই যে লোগোটি, সেই লোগোটি চিত্তপ্রসাদের আঁকা। শোনা যায় আইপিটিএরই কোনো একটা পারফরমেন্স দেখে তিনি এই ছবিটি এঁকেছিলেন আর কি। কেউ একজন এভাবে ড্রাম বাজাচ্ছিলেন, সেটি দেখে চিত্তপ্রসাদের ছবিটি আঁকা। তো গণসঙ্গীত ব্যাপারটা কি? আমরা লোকসঙ্গীত বুঝতে পারি, তার সঙ্গে পরিচিত রবীন্দ্রসঙ্গীত বুঝতে পারি, উচ্চাঙ্গ সঙ্গীত বুঝতে পারি, মানে একটা ধারণা আছে। কিন্তু গণসঙ্গীতকে সংজ্ঞায়িত করা খুব কঠিন। গণসঙ্গীত কি নয়, এখন তাই বলে কি নিছক প্রেমের বা ধর্মীয় গান গণসঙ্গীত হয়ে উঠতে পারে? এক কথায় বলতে গেলে না। গণসঙ্গীতে মূলত মানুষের কথা, মানুষের অধিকারের কথা, মানুষের বঞ্চনার, লাঞ্ছনার কথা গণসঙ্গীতের মধ্যে বলা থাকে। আর শুধু লাঞ্ছনার কথা, বঞ্চনার কথা, দুঃখের কথা যে বলা থাকে তা নয়, সেগুলি উত্তরণের একটা রাস্তাও সেখানে দেখানো থাকে। গণসঙ্গীতের মূল জায়গাটা হচ্ছে যে উত্তরণের জায়গা। আর এই গণ বলতে অধিকার সচেতন মানুষ, প্রতিবাদী, শ্রেণী চেতনাহীন, এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। যে শ্রেণী চেতনাহীন মানে শ্রেণী মানে এই যে সমাজে বিভিন্ন ধরনের জাত পাত এইসবের যে শ্রেণী বিভাগ, এই শ্রেণীহীন সমাজে তারা বিশ্বাস করে। তারা কোনো ধরনের মানুষের মধ্যে ভেদ সৃষ্টিকারী কৃত্রিম ভাগ তারা মানতে চান না। গণসঙ্গীতের এইটি হচ্ছে মূল স্পিরিট। আমাদের বাংলায় গণসঙ্গীত শব্দটি 1930-এর যে দশক বা 40-এর দশক, এই সময় থেকে মোটামুটি সচেতনভাবে ব্যবহৃত হতে শুরু করে। কিন্তু গণসঙ্গীত এর যে অভিমুখটি, সেটি ঠিক হয়ে যায় মোটামুটি 1917-র যে রুশ বিপ্লবের সময় থেকেই। কাজেই এই গণসঙ্গীতের গড়ে ওঠার পেছনে একটা বৈশ্বিক যোগাযোগের, বৈশ্বিক রাজনীতির, বৈশ্বিক চেতনার একটা আদান প্রদানের জায়গা কিন্তু তৈরি হয়েছে। তার আগে কি মানুষের কথা সাহিত্যে ছিল না, গানে ছিল না? নিশ্চয়ই ছিল। কিন্তু সেই গান বা সেই সাহিত্য পৃথিবীর অন্যান্য মানুষের সঙ্গে, অন্যান্য নিপীড়িত বঞ্চিত মানুষের সঙ্গে তাদেরকে এক করে দেখা, সেটি হয়তো নেহাতি বাংলার নিজস্ব পরিসরে ছিল। কিন্তু এইটি যে বিশ্বময় একটা যোগাযোগের ক্ষেত্র তৈরি হলো, সেই ক্ষেত্রটা কিন্তু, সেই যোগাযোগের যে সুযোগ, সেইটি গণসঙ্গীতের পরিধিটাকে তৈরি করে তুললো। গণসঙ্গীত বলে একটা আলাদা যে সঙ্গীত বা মানুষের কথা বলার যে আলাদা একটা এক্সপ্রেশন হতে পারে, একটা এক ধরনের প্রকাশ হতে পারে, সেইটি বোঝা গেল এই বৈশ্বিক বিভিন্ন ধরনের কাণ্ড কারখানার সঙ্গে আমাদের যোগাযোগ, আত্মিক যোগাযোগ, মানসিক যোগাযোগ তৈরি হলো। খবরাখবর আসতে থাকলো। তার আগে বিশ্বযুদ্ধ শুরু হয়েছে পৃথিবীব্যাপী। সেই বিশ্বযুদ্ধের ফলে যোগাযোগের ব্যাপারটা কিন্তু আরো বেশি ত্বরান্বিত হয়েছে। এক একটা যুদ্ধ অনেক ক্ষতি করেছে আমাদের, কিন্তু তার সঙ্গে কিছু জিনিসও যুদ্ধের ফলে এই যে যোগাযোগের যে মাধ্যমটা, সেটা যে সুগম হলো, সেটি কিন্তু যুদ্ধের আরেকটা ফল। তো যাই হোক, খারাপ দিকটাই বেশি যুদ্ধের। যুদ্ধকে আমরা কখনোই সমর্থন করি না, কিন্তু
এই যুদ্ধের ফলে কিন্তু আমরা জানতে পারলাম যে সারা পৃথিবীর মানুষ কিভাবে ভাবেন। আমরা একা নই। আমরা যে ব্রিটিশ শাসনের অধীনে রয়েছি, ব্রিটিশদের দ্বারা উৎপীড়িত নিপীড়িত হচ্ছি, আমরা একা নই। এরকম আরো লোক আছেন। তারা কি করছেন? তারা কিভাবে ভাবছেন? সেই ভাবনাটার আ আ ওমে আমরা নিজেদেরকে অ্যা জারিত করতে থাকলাম। এইভাবেই গণসংগীত দিন বদলের অঙ্গীকার নিয়ে ভারতবর্ষে বা বাংলার মানুষের কাছে এসে দেখা দিল। তো যেকোনো ধরনের অবিচার, অন্যায়, শোষণ, নির্যাতন, ভেদ, বিভেদ আর মানবাধিকারের অলঙ্ঘন গণসংগীতের বিষয়। গণসংগীত এই নিয়েই কথা বলে। এখানে লেখা রয়েছে, দেখুন যে এই যে পিপলস থিয়েটার রোমারোলা সেটা তৈরি করেছে, এই কথা বলেছিলেন। জার্মানিতে, ফরাসি দেশে, ফ্রান্সে এরকম নানা ধরনের মুভমেন্ট বিভিন্ন সময় শুরু হয়েছে। সেই মুভমেন্ট গুলি আমাদেরকে উৎসাহ দিয়েছে। ভারতবর্ষে যে গণসংগীতের ধারা বাংলায় তৈরি হলো, তার সঙ্গে কিন্তু একটা সারা ভারতীয় আহ, একটা যোগাযোগ তৈরি রয়েছিল প্রথম থেকেই। 1932 সালে অঙ্গারে বলে একটি সংকলন বেরোয়, যাতে 9টি গল্প, একটি একাঙ্ক নাটিকা দিয়ে এই বইটি প্রকাশিত হয়, এবং পরের বছর 1933 সালে এই বইটি বাজেয়াপ্ত করে ব্রিটিশ সরকার, কারণ এতে আহ, ব্রিটিশ বিরোধী কিছু কথাবার্তা ছিল। এইখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে গণসংগীতের সঙ্গে স্বদেশী সঙ্গীত বা স্বদেশ প্রীতির যে গান, এর কিন্তু খুব একটা আহ, বিরোধ নেই। খালি গণসংগীতের ক্ষেত্রটা আরো বেশি বড়। স্বদেশ প্রীতির ক্ষেত্রে একটা নির্দিষ্ট দেশ জাতির মধ্যে সেই কথাবার্তাগুলি ঘুরে বেড়ায়, কিন্তু গণসংগীত কিন্তু সারা পৃথিবী ব্যাপী নিপীড়িত, শোষিত, অত্যাচারিত, বঞ্চিত, লাঞ্ছিত মানুষকে এক জায়গায় নিয়ে আসে। গণসংগীতের ক্ষেত্রটা আরো বেশি বড়। তো এই যে অঙ্গারি বলে যে সংকলনটি তৈরি হয়েছিল, তাতে বিখ্যাত লোক সকলেই পরবর্তীকালে সাজ্জাদ জাহির, আহমেদ আলী, রশিদ জাহাঁ, মাহমুদ জাফর, এরা সকলেই খুব বিখ্যাত হয়েছিলেন তাদের লেখার মাধ্যমে। এই 1932 সালের পরে 1933-এ 5ই এপ্রিল প্রোগ্রেসিভ অথার্স বা লিগ অফ প্রোগ্রেসিভ অথার্স তৈরি করে। এরপরে 1935-এ অখিল ভারতীয় প্রগতিশীল লেখক সংঘ, অল ইন্ডিয়া প্রোগ্রেসিভ রাইটার্স অ্যাসোসিয়েশন, এইভাবে মানে মুভমেন্ট গুলি শুরু হচ্ছে। গানের যোগাযোগ কিন্তু এর সঙ্গে হাত ধরেই চলেছে। অর্থাৎ সেই সময়ের যে রাজনৈতিক, বিশেষত যে কি বলবো মুভমেন্ট গুলো, রাজনৈতিক উত্থান পতন গুলি, সেইগুলির সঙ্গে এই গণসংগীতের খুব নিবিড় যোগ আছে। এবং সর্বভারতীয় লেখক সংঘ সেইটি তৈরি হয় 1936-এ লখনৌতে। এবং এখানে যারা ছিলেন তারা কিন্তু সকলেই বিদেশে পড়াশুনো করেছেন। আমাদের মুলকরাজ আনন্দ সেখানে ছিলেন, হীরেন মুখোপাধ্যায় ছিলেন। এবং আরেকটা কথা এখানে বলা দরকার, সেইটি হচ্ছে, দেখুন, খেয়াল করে দেখুন যে এই রাজনীতির সঙ্গে, এই মুভমেন্ট গুলির সঙ্গে যারা জড়িত, প্রত্যেকেই কিন্তু বামপন্থী রাজনীতিতে বিশ্বাসী এবং বামপন্থী রাজনীতির সঙ্গে লগ্ন হয়ে থাকা মানুষ প্রত্যেকেই। এটা একটা গুরুত্বপূর্ণ দিক। মানে বঞ্চনা, শোষণের বিরুদ্ধে সারা পৃথিবীতে যখনই যে ধরনের মুভমেন্টই হয়েছে, তার সঙ্গে বামপন্থার একটা অঙ্গাঙ্গী যোগ তৈরি হয়ে গিয়েছে। এইটি কোনো আপত্তির ঘটনা কিনা জানি না, আমার মনে হয় যে বামপন্থার মধ্যেই এই বিশেষ ব্যাপারটা লুকিয়ে থাকে, মানুষের পাশে দাঁড়ানো। সেইটি বামপন্থারই বৈশিষ্ট্য। আমি কোনো পন্থার হয়ে এখানে ওকালতি করছি না, কিন্তু এটা একটা আমার যেটা চোখে পড়েছে সেইটি বলছি, সেটা আপনারাও জানেন হয়তো। তো এইভাবে 1936-এ যখন সর্বভারতীয় লেখক সংঘ তৈরি হলো, তারপরে 1939 সালের শেষের দিকে কমিউনিস্ট পার্টির মধ্যে যে ছাত্র ফেডারেশন ছিল, তার মধ্যে
তার কিছু সাংস্কৃতিক কর্মী, কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তাদের মধ্যে রেণু রায়, চিনমোহন সেহানবী, বিখ্যাত লোকেরা সবাই, এরা সবাই মিলে একটা ইউথ কালচারাল ইনস্টিটিউট তৈরি করেন 1940-এ। যেই ইউথ কালচারাল ইনস্টিটিউটের থেকেই পরবর্তীকালে জন্ম নেবে প্রথম স্লাইডে যে লোগোটা দেখিয়েছি আইপিটিএ, সেই আইপিটিএ। এতগুলি কথা বলার কারণ হচ্ছে এই আইপিটিএ জন্ম এবং তার প্রতিষ্ঠা ভারতীয় গণসঙ্গীত, গণনাট্য আন্দোলন বা গণসঙ্গীতের আন্দোলন, সাংস্কৃতিক আন্দোলনের ক্ষেত্রে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। আমরা জানি যে ওই 43-এর যে মন্বন্তর, সেই মন্বন্তরে যারা যারা জাতির বিবেকের কাছে প্রশ্ন নিয়ে হাজির হয়েছিলেন, তাদের মধ্যে কিন্তু এই গণনাট্য সংঘের মানুষরাই ছিলেন। তাদের মধ্যে অনেক বাঙালি ছিলেন, আমরা যাদের পরবর্তীকালে বিভিন্ন ক্ষেত্রে কৃতি হতে দেখেছি। সৌম্য মিত্র ছিলেন, হীরেন মুখোপাধ্যায় ছিলেন, আমাদের বিজন ভট্টাচার্য ছিলেন, নবান্ন নাটক যার বিখ্যাত নাটক, উৎপল দত্ত ছিলেন, রবিশঙ্কর, পণ্ডিত রবিশঙ্কর, এবছর যার শতবর্ষ, এবছর আরেকজনের শতবর্ষ হেমন্ত মুখোপাধ্যায়, তিনিও ছিলেন আইপিটিএ মুভমেন্টের মধ্যে। এরা সকলে কিন্তু, এবং পরবর্তীকালে বিখ্যাত অভিনেতা বা থিয়েটার আন্দোলনের মধ্যে যারা ছিলেন, এ কে হাঙ্গাল, আমাদের পৃথ্বীরাজ কাপুর, এরা প্রত্যেকেই এর সঙ্গে লগ্ন হয়েছিলেন। আমাদের কাইফি আজমি, শাবানা আজমির বাবা এবং তার মা শওকত কাইফি, এরা দুজনেই কিন্তু এই কমিউনিস্ট আন্দোলনের সঙ্গে, আইপিটিএ মুভমেন্টের সঙ্গে একদম ওতপ্রোতভাবে ছিলেন। পুরনচাঁদ যোশী, পিসি যোশী, কল্পনা দত্ত পরবর্তীকালে এই আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছিলেন। কার নাম করবো, মানে যার নামই করা যাবে তাদেরকেই দেখা যাবে এই গণনাট্য সংঘের সঙ্গে তাদের যোগ তৈরি হয়েছিল। যদিও সেই গণনাট্য সংঘ পরবর্তীকালে ভেঙে যায় 1943 সালের 25শে মে মহারাষ্ট্রের বম্বের মারোয়াড়ি স্কুলে থিয়েটার শিল্পীদের সর্বভারতীয় অনুষ্ঠানে এই গণনাট্য সংঘের সূচনা। 3টি প্রভাব গণনাট্য সংঘের সূচনার পেছনে কাজ করেছিল। প্রথমটি, উপমহাদেশের বিভিন্ন অঞ্চলের বিপ্লবের ঐতিহ্য, তার সঙ্গে সাম্রাজ্যবাদ বিরোধী জাতীয় চেতনা ও স্বাধীনতার আকাঙ্ক্ষার দ্রুত বিস্তার লাভ, এই ছিল মূল একটি জায়গা। আরেকটি জায়গা হচ্ছে সাম্রাজ্যবাদের ভেদ নীতির উস্কানিজনিত হিন্দু মুসলমান বিরোধী ও দাঙ্গা প্রতিরোধের মানবিক চেতনা। বিরোধী যে হিন্দু মুসলমান যে এই যে ভেদ, এর বিরোধী একটা শক্তি হিসেবে তাদের আইপিটিএর ইয়ে। আর 3 নম্বর হচ্ছে হিটলার, মুসোলিনি মতো নাৎসি, ফ্যাসিস্ট যে সমস্ত শক্তি আছে তাদের বিরুদ্ধে একটা প্রতিরোধ করে তোলা। আর এই গণনাট্য সংঘের দুটো মূল ধারা আমরা লক্ষ্য করেছি। একটা হচ্ছে নাগরিক মধ্যবিত্ত শিল্পীদের গণজীবন সংলগ্ন শিল্প তৎপরতা। মূলত এই গণনাট্য আন্দোলন বা গণসঙ্গীতের যে ধারা, এটা কিন্তু নাগরিক সভ্যতা কেন্দ্রিক, মধ্যবিত্ত নাগরিক জীবন থেকে এটা উঠে আসা। কিন্তু কালক্রমে দেখা গেল কৃষক, শ্রমিক, এরা তো সারা পৃথিবীতেই যুগ যুগ ধরে শোষিত, বঞ্চিত হয়ে থাকে সারা পৃথিবীতে। কিন্তু আমাদের দেশে ইংরেজ আসার আগে কি কৃষকরা শোষিত হতো না, বঞ্চিত হয়নি? জমিদার তারা কি কৃষকদের উপর অত্যাচার করেনি? অবশ্যই করেছে। কিন্তু তারা সেইভাবে নিজেদের প্রতিবাদের কথা, নিজেদের বঞ্চনার কথা লোকের সামনে, মানুষের সামনে, পৃথিবীর সামনে তুলে ধরার মানসিকতা ছিল কিনা আমি জানি না, কিন্তু সেটা ঘটেনি। কিন্তু এই গণনাট্য আন্দোলন বা এই যে রাজনীতি সচেতন এক মধ্যবিত্ত শ্রেণী, তারা মানুষকে এই ব্যাপারে সচেতন করে তুললেন। রবীন্দ্রনাথ যখন ওরা কাজ করে লিখছেন, সেই ওরা কাজ করে, তো তাতে তো যুগ যুগান্ত ধরে তাদের বঞ্চনার ইতিহাসের কথা বলছেন। কাজী নজরুলের কবিতা তো আমরা দেখেছি। তো কিন্তু এইভাবে যে সচেতন হয়ে ওঠা, এই সচেতনতা কিন্তু মূলত এই রাজনীতির হাত ধরে সাধারণ মধ্যবিত্ত মানুষের
হাত ধরে এই সচেতনতার ব্যাপারগুলি ছড়িয়ে পড়ে চারদিকে। এমনকি এই যে কৃষক, শ্রমিক, নিম্নবিত্ত যারা, তাদের গানের মধ্যে এই সচেতনতার কথা ঢুকতে থাকে। একটা জায়গায় আমরা দেখব বা লক্ষ্য করলে দেখব যে বিভিন্ন যে লোককবি, তারা কিন্তু একটা সময়ে শুধুমাত্র লোকজীবনের কথা বলছেন না, তারা তাদের এই বঞ্চনার কথা বলছেন। এই যে রমেশ শীলের কথা আমরা জানি, রমেশ শীল তো মাইজ ভান্ডারি গান লিখতেন, কিন্তু লিখতে লিখতে তিনি কিন্তু চলে এলেন এই সঙ্গীত রচনার দিকে। এই 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 সচেতনতা একটা খুব গুরুত্বপূর্ণ কাজ করেছিল শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর হাত ধরে। তো আমরা অনেকক্ষণ ধরে কথা বলছি, এটা নেহাতি অন্যায় হচ্ছে। গণনাট্য আন্দোলনের কথা বলতে বলতে যার কথা মনে পড়ে যায়, তার ছবি আপনারা দেখতে পাচ্ছেন, হরীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, যাকে বহু মানুষ বহু জায়গায় হরিন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলা হয়। হারিন চট্টোপাধ্যায় কেন বলা হয় আমি জানি না, ওর নাম হচ্ছে হরীন্দ্র। হারিন হওয়ার কোনো কারণ নেই আর কি। তো হরীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, তিনি বিচিত্র কর্মা মানুষ, বিচিত্র প্রতিভার মানুষ, কবি, সংস্কৃতি কর্মী, অভিনেতা, গায়ক কি নন। এর অভিনয় বাঙালি দেখেনি এটা হতেই পারে না, হয়তো আমরা তাকে নামে মনে রাখিনি। সোনার কেল্লা বা ফেলুদার যে সিধু জ্যাঠার ভূমিকায় অভিনয় করেছিলেন, তিনি কিন্তু এই হরিণ চট্টোপাধ্যায়। এই হরিণ চট্টোপাধ্যায় আইপিটি এর যুগে, সেই 1940-এর দশকে হিন্দি এবং উর্দু গানও সুর করেছিলেন, লিখেছিলেন। তো সেই রকম একটি হিন্দি গান এখন শুনবো আমরা। सूर्यास्त हो गया गगन मस्त हो गया, सूर्यास्त हो गया गगन मस्त हो गया, चारों ओर आग लगी, दिल में खूब प्यास जगी, चारों ओर आग लगी, दिल में खूब प्यास जगी, सूर्यास्त हो गया गगन मस्त हो गया, सूर्यास्त हो गया गगन मस्त हो गया। कष्ट किए बहुत सहन, कष्ट किए बहुत सहन, दुख गरीबों की बहन, सूर्यास्त हो गया गगन मस्त हो गया, सूर्यास्त हो गया गगन मस्त हो गया, सूर्यास्त गया गगन मस्त हो गया। भूख हमें छू न सकी, भूख गरीबों की सखी, भूख हमें छू न सकी, भूख गरीबों की सखी, सूर्यास्त हो गया गगन मस्त हो गया, सूर्यास्त हो गया गगन मस्त हो गया, सूर्यास्त हो गया गगन मस्त हो गया। पग पग हम गाते चले, नगन गगन तले, पग पग हम गाते हम गाते हम गाते, पग पग हम गाते हम गाते हम गाते, पग पग हम गाते चले, नगन गगन तले, सूर्यास्त हो गया गगन मस्त हो गया, सूर्यास्त हो गया गगन मस्त हो गया, चारों ओर आग लगी, दिल में खूब प्यास जगी,
चारों ओर आग लगे, दिल में खूब प्यास जगी। सूर्यास्त हो गया, गगन मस्त हो गया, सूर्यास्त हो गया, गगन मस्त हो गया, सूर्यास्त हो गया, गगन मस्त हो गया। ला 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 বলে রাখা ভালো যে এই হরিণ চট্টোপাধ্যায় এর আরেকটা পরিচয় আছে, সেটি হচ্ছে বিশিষ্ট বাঙালি ইংরেজ কবি বলবো, মানে ইংরেজ তিনি জন্মসূত্রে নন, বাঙালি। সরোজিনী নাইডুর ভাই তিনি। তো এই পরিচয়টা অনেক সময় আমরা জানতে পারি না। আর হরিণ চট্টোপাধ্যায়ের গান খুব একটা শোনার সুযোগও হয় না। মানে গান শুনে দেখবেন যে নেহাত অদীক্ষিত গায়ক তিনি নন, কিন্তু যাই হোক তার এই পরিচয়টা খুব বেশি থাকেনি। এরপরে দেখুন তিনটে ছবি, তিনটে নাম এই ভারতীয় গণসঙ্গীতের ধারায় এরা প্রত্যেকেই গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। সুকান্তর লেখা গান, সলিল চৌধুরীর সুর, হেমন্তর গাওয়া। শুনি গানটা। রানার গ্রামের ডাকর করা, রাতের পর রাত ক্লান্তিহীন মানুষের সুখ দুঃখের খবরের বোঝা বয়ে সে পৌঁছে দেয় দূরে দূরে, কিন্তু তার খবর কে রাখে? রানার ছুটেছে তাই ঝুম ঝুম ঘন্টা বাজছে রাতে, রানার চলেছে খবরের বোঝা হাতে, রানার চলেছে রানার। রাত্রির পথে পথে চলে কোন নিষেধ জানে না মানার, দিগন্ত থেকে দিগন্তে ছুটে রানার কাজ নিয়েছে সে নতুন খবর। রানার ছুটেছে তাই ঝুম ঝুম ঘন্টা বাজছে রাতে, রানার চলেছে খবরের বোঝা হাতে, রানার চলেছে রানার। রাত্রির পথে পথে চলে কোন নিষেধ জানে না মানার, দিগন্ত থেকে দিগন্তে ছুটে রানার কাজ নিয়েছে সে নতুন খবর। রানার জানায় অজানার বোঝায় আজ তার কাঁধে, বোঝাই জাহাজ রানার চলেছে। এই গানটা এখানে বন্ধ করছি, এটা লম্বা গান, প্রায় 6.5 মিনিটের গান, পুরোটা এখানে শোনানো সম্ভব নয়। এটি 1951 সালের রেকর্ড। 1970-72 সালে হেমন্ত এই গানগুলি আরেকবার রেকর্ড করেন। অনেকেই এই ভার্সনটা অনেকেই শোনেননি হয়তো, যে কারণে 1951 সালের এই রেকর্ডটা শোনালাম। এরই সঙ্গে সলিল চৌধুরী, এটা তো সুকান্তর লেখা গান, সলিল চৌধুরী নিজেও একজন কৃতি সুরকার তো বটেই, তার সঙ্গে কবিও বটে। গণসঙ্গীতের বহু কবিতা তার লেখা, বহু কবিতায় সুর দিয়েছেন তিনি, লেখাও তার। আমরা আরেকটা সলিল চৌধুরীর সঙ্গে লগ্ন হয়ে থাকা আরেকটা গান শুনে নেব। এইটি অনেক পরে রেকর্ড করা যদিও, কিন্তু সময়টা কিন্তু সেই 40-এর দশক, 1940-এর দশক। ঢেউ উঠছে, কারাট উঠছে। 1946 সালের 29 জুলাই, এই গলাটাও কিন্তু, কণ্ঠটাও সলিল চৌধুরী। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক অত্যুজ্জ্বল দিন। নৌবিদ্রোহের সমর্থনে সারা ভারতব্যাপী যে ধর্মঘট ব্রিটিশ সাম্রাজ্যবাদের সবাধারে শেষ পেরেক ঠুকেছিল, এই গানটি রচিত হয়েছিল সেই ঐতিহাসিক দিনে। ঢেউ উঠছে, কারাট উঠছে, আলো ফুটছে, প্রাণ জাগছে। ঢেউ উঠছে, কারাট উঠছে, আলো ফুটছে, প্রাণ জাগছে। ঢেউ উঠছে, কারাট উঠছে, আলো ফুটছে, প্রাণ জাগছে। ঢেউ উঠছে, কারাট উঠছে,
আলো ফুটছে, প্রাণ জাগছে জাগছে জাগছে, ঢেউ উঠছে তারা টুটছে, আলো ফুটছে প্রাণ জাগছে, ঢেউ উঠছে তারা টুটছে, আলো ফুটছে প্রাণ জাগছে জাগছে জাগছে, ঢেউ উঠছে তারা টুটছে, আলো ফুটছে প্রাণ জাগছে। গুরু 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 ডম্বরু পিনাকিল বেজেছে বেজেছে বেজেছে, মারা বন্দরে আজ জোয়ার জাগানো ঢেউ, তরুণী বাঁচানো ঢেউ উঠছে। গুরু 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 ডম্বরু পিনাকিল বেজেছে বেজেছে বেজেছে, মারা বন্দরে আজ জোয়ার জাগানো ঢেউ, তরুণী বাঁচানো ঢেউ উঠছে। ঢেউ উঠছে তারা টুটছে, আলো ফুটছে প্রাণ জাগছে জাগছে জাগছে, ঢেউ উঠছে তারা টুটছে, আলো ফুটছে প্রাণ জাগছে, ঢেউ উঠছে তারা টুটছে, আলো ফুটছে প্রাণ জাগছে। শোষণের চাকায় আর ঘুরবে না ঘুরবে না, চিমনিতে কালো ধোঁয়া উঠবে না উঠবে না, ময়লার চিতা আর জ্বলবে না জ্বলবে না, চাকা ঘুরবে না চিতা জ্বলবে না, ধোঁয়া উঠবে না চাকা ঘুরবে না। শোষণের চাকায় আর ঘুরবে না ঘুরবে না, চিমনিতে কালো ধোঁয়া উঠবে না উঠবে না, ময়লার চিতা আর জ্বলবে না জ্বলবে না, চাকা ঘুরবে না চিতা জ্বলবে না, ধোঁয়া উঠবে না চাকা ঘুরবে না। যাকে লাভ করে তালে হরতাল হেঁটেছে, হরতাল হরতাল হরতাল, যাকে লাভ করে তালে হরতাল হেঁটেছে, হরতাল হরতাল হরতাল, আজ হরতাল আজ চাকা বান, আজ হরতাল আজ চাকা বান। গুরু 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 ডম্বরু পিনাকিল বেজেছে বেজেছে বেজেছে, মারা বন্দরে আজ জোয়ার জাগানো ঢেউ, তরুণী ভাসানো ঢেউ উঠছে। গুরু 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 ডম্বরু পিনাকিল বেজেছে বেজেছে বেজেছে, মারা বন্দরে আজ জোয়ার জাগানো ঢেউ, তরুণী ভাসানো ঢেউ উঠছে। ঢেউ উঠছে তারা টুটছে, আলো ফুটছে প্রাণ জাগছে জাগছে জাগছে, ঢেউ উঠছে তারা টুটছে, আলো ফুটছে প্রাণ জাগছে, ঢেউ উঠছে তারা টুটছে, আলো ফুটছে প্রাণ জাগছে। আর পারবে না ভোলাতে মধুমাখা ছুরিতে, জনতাকে পারবে না ভোলাতে, আর পারবে না দোলাতে মরিচিকা মায়াতে, দেবেদের ছলনায় চলিতে, আর পারবে না ভোলাতে মধুমাখা। এই অবধি থাকলো লম্বা গান। এখানে একটি কথা বলে রাখা দরকার যে এই যে গণসঙ্গীতের সুর, তা নিয়ে একটু খেয়াল রাখতে হবে যে আমরা এর আগের যে গানটা শুনলাম সেইখানে সুরের একরকম চলন, এইখানে একটু যেন তার মধ্যে উত্তেজনা কিছুটা বেড়েছে গানের মধ্যে। রানার আরেক ধরনের সুর, এই সুরের যে বৈচিত্র্য গণসঙ্গীতের, এইটি কিন্তু খেয়াল রাখার মতো। মানে বিভিন্ন সমাজের বিভিন্ন স্তরের মানুষকে আকর্ষণ করার জন্য গণসঙ্গীত কিন্তু নানা রকম পথে নানা পথে সে অগ্রসর হয়েছে। রবীন্দ্রসঙ্গীতের মতো এক ধাঁচে সে থাকেনি, অতুল প্রসাদের মতো একরকম তার দাবি ছিল না। এরা প্রত্যেকেই কিন্তু গণসঙ্গীতের ক্ষেত্রে প্রত্যেকেই নিজেদের অবদান রেখেছে। রবীন্দ্রনাথ বহু গান তাকে গণসঙ্গীত হিসেবে, মানে গণসঙ্গীতের যে গণনাট্য আন্দোলনের সময় রবীন্দ্রনাথের গান গাওয়া হতো, অতুল প্রসাদের গান গাওয়া হতো, নজরুলের গান তো গাওয়াই হতো। কাজে এই গণসঙ্গীতের সুরের এই বিচিত্র ধারা, সেই কথাটা একটু খেয়াল রাখতে হবে যে এর কোনো নির্দিষ্ট সুরের কাঠামো নেই। বিভিন্ন সুর বিভিন্ন প্রয়োজনে তারা বিভিন্ন মানুষকে কাছে টানার জন্য তারা বিভিন্ন সময় বিভিন্ন সুরকে আশ্রয় করেছেন, বা সুরের বিভিন্ন রকম গতিপথ সুর গিয়েছে। এই প্রসঙ্গে বলি, পরেশ ধর নামে এক ব্যক্তি ছিলেন, তিনি গণনাট্য আন্দোলনের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সক্রিয় সদস্য ছিলেন। তিনি বেশ কিছু গানও লিখেছিলেন। এটা খুবই সুন্দর গান, শোনাই আপনাদের। দেখুন তার মধ্যে এই বিপ্লবের কথা, জাতীয় জীবনে যে ক্রাইসিস, যে বিপন্নতার কথা, সেটা কিভাবে ঢুকছে দেখুন। সামান্য গান, আমরা খেয়াল করি না এই গানটা, হয়তো হেমন্তরী গাওয়া গান শোনাচ্ছি, একটু শুনে দেখুন। 1953 সালে এই গান তৈরি হয় এবং রেকর্ড হয়।
দিতি পথে আঁকা ছবিটি, শান্ত নদীটি পথে আঁকা ছবিটি। একটু হাওয়া নাই, জল যে আয়না তাই, ঝিম ধরেছে গাছের পাতা। পাল গুটিয়ে থমকে গেছে ছোট্ট তরিটি, ছোট্ট তরিটি, শান্ত নদীটি। উড়ছিল ঘুড়ি গাছটি ডিঙিয়ে, বন্ধ বাতাসে পড়লো ঝিমিয়ে। উড়ছিল ঘুড়ি গাছটি ডিঙিয়ে, বন্ধ বাতাসে পড়লো ঝিমিয়ে। ক্লান্ত সুরে ডাকছে দূরে ঘুঘু পাখিটি, আহা ঘুঘু পাখিটি, শান্ত নদীটি। দুষ্টু ছেলেটা গরমে ঘামে, নদীর ঘাটে জলেতে নামে, আহা গরমে ঘামে। দুষ্টু ছেলেটা গরমে ঘামে, নদীর ঘাটে জলেতে নামে, আহা গরমে ঘামে। এইখান থেকে দেখুন গানের মধ্যে একটা অন্য মাত্রা যুক্ত হলো। কালো মেঘ অন্ধকার ঘনায়, তাই দেখে মাঝি আকাশে তাকায়। জমছে কালো মেঘ অন্ধকার ঘনায়, তাই দেখে মাঝি আকাশে তাকায়। রুদ্ধ ঝড়ে উঠবে নড়ে স্তব্ধ প্রকৃতি, আহা স্তব্ধ প্রকৃতি, শান্ত নদীটি, শান্ত নদীটি পথে আঁকা ছবিটি। একটু হাওয়া নাই, জল যে আয়না তাই, ঝিম ধরেছে গাছের পাতা। পাল গুটিয়ে থমকে গেছে ছোট্ট তরিটি, আহা ছোট্ট তরিটি, শান্ত নদীটি, শান্ত নদীটি পথে আঁকা ছবিটি, শান্ত নদীটি পথে। এই গান শুরুতে শেষে কখনোই মনে হয় না এই গানের ভেতরে কোনো অন্য ধরনের বাণী আছে। এই গণসঙ্গীতের এটাও একটা ছদ্মবেশ, কখনো তাকে ধরতে হয় অনেকের নজর এড়ানোর জন্য। এই গান শুনে কখনোই আমার মনে হয়নি, ছোটবেলা থেকে শুনে আসছি, কিন্তু হঠাৎ একদিন মনে হলো যে না, এর মধ্যে তো অন্য একটা কথা লুকিয়ে আছে। এই গানে যে গরমে ঘামে, দুষ্ট ছেলেটি গরমে ঘামে, এটিও যে বাংলা গানে ব্যবহৃত হতে পারে এবং এত চমৎকার ভাবে, এটা আমরা কখনোই খেয়াল করিনি। কিন্তু আসলে প্রথমে সেই শান্ত ভাবে এমন ভাবে আমরা মজে যেতাম যে ভিতরে যে এই জিনিসগুলো রয়েছে। অনেক ধন্যবাদ এটা দিকে আমাদের মনোযোগ আকর্ষণ করার জন্য। তো এইভাবে গণসঙ্গীত তার বিভিন্ন ধারা, আমি খালি বলতে চাইছি গণসঙ্গীত নিয়ে সামগ্রিক আলোচনা করা সম্ভব নয়। গণসঙ্গীত একটা এত বৃহৎ এবং ব্যাপক একটা তার বিস্তার, যে আমরা খালি কিছু কিছু বৈশিষ্ট্য নিয়ে কথা বলবো, কিছু কিছু গান শুনবো খালি। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, আমাকে বন্ধুবর সন্দীপন মনে করালেন যে আজ নাকি খালেদ চৌধুরীর জন্ম শতবর্ষ। শতবর্ষ, হ্যাঁ, আজ খালেদ চৌধুরীর জন্ম শতবর্ষ। কাজেই তার কথাটা গণসঙ্গীত বা গণনাট্য আন্দোলনের ক্ষেত্রে তার কথাকে তাকে এড়িয়ে তো আলোচনা করা সম্ভব নয়। আমি দেখেছি কলকাতায় যে নাট্যশোধ সংস্থা আছে, সেখানে খালেদ চৌধুরীর রেকর্ডের সংগ্রহটা সেখানে রয়েছে আর কি। তো সেইটি একসময় দেখতে গিয়ে দেখেছিলাম যে একজন মানুষ কি যত্নে, কি মমতায় তার এই মানে ইতিহাসকে তিনি রক্ষা করেছেন।
প্রতিটি রেকর্ডকে আলাদা করে তার ক্যাটালগিং করেছে। ক্যাটালগিং মানে তাতে একটা নাম্বার দিয়েছেন, তাতে তার একটা তালিকা তৈরি করেছেন, সেই তালিকার মধ্যে তার যে বর্ণনা লিখেছেন। মানে এত ব্যস্ত একজন মানুষ কিভাবে এই কাজটাও করে গেলেন। এই যে সংরক্ষণের কথা বলি বারবার, খালিদ চৌধুরীর পরিচয়টা আরেকটু বিশদে দিলে আমার মনে যারা দেখছে লাইভে আর অনেকে হয়তো বা তার সব একটু জানতে খালিদ পারতো আর কি। চৌধুরী নামে দুজন মানুষ আছেন। একজন তো বাংলাদেশেই আছেন, একজন হ্যাঁ বাংলাদেশেই আছেন, তিনি আর এখন নেই, তিনি চলে গেছেন। তিনি একটা সময় ওই সোভিয়েত বইয়ের অনুবাদ করেছেন অনেক। না এই সম্পর্কে বল, গণনাট্য সংস্থার সঙ্গে যিনি ছিলেন। হ্যাঁ, তার সম্পর্কে, খালিদ চৌধুরী সম্পর্কে বলতে গেলে এই মুহূর্তে তো বলা সম্ভব না আমার পক্ষে, কারণ একটু দেখে বলতে হবে। আমি কি দেখে বলবো একটু? তাহলে বলা সম্ভব না, ঠিক আছে, তাহলে এগিয়ে যাও। হ্যাঁ, এগিয়ে যাও। মানে তার নাটকের ক্ষেত্রে, নাটকের এই যে স্টেজ ডিরেকশন, স্টেজ তৈরি, এইসব ক্ষেত্রে খালিদ চৌধুরীর বহু অবদান রয়েছে। মানে আলাদা করে তার সম্বন্ধে বলতে গেলে একটু দেখে বললে ভালো হয় আর কি। যাই হোক, তো এই মানুষদের সঙ্গে সঙ্গে আরেকজন মানুষকে আমরা মনে করি আজকে, জ্যোতিরিন্দ্রনাথ মৈত্র, বটুক নামে যিনি বিখ্যাত ছিলেন, যার ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত এবং পাশ্চাত্য সঙ্গীতেও যার খুবই অধিকার ছিল। অনেক ছবির সুরারোপ করেছেন, অসামান্য সমস্ত এক্সপেরিমেন্ট করেছেন। তার নবজীবনের গান, ধান কাটার গান, জাগরণের গান, এরকম নানা ধরনের গান তিনি করেছেন একটা সময়ে। বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করেছেন গান নিয়ে, নিজে অসামান্য গান গাইতেন। আমি জানি না আমাদের এই 8টি পর্বে জ্যোতিরিন্দ্র মৈত্রের কোনো গান আমি শুনিয়েছি কিনা, মনে হয় না শুনিয়েছি। তো আজকে তার গণসঙ্গীত শোনার আগে তার গলায় একটা অতি বিখ্যাত রবীন্দ্রসঙ্গীত শোনাবো আপনাকে। এটি সচরাচর শোনা যায় না আর কি।
এরই সঙ্গে জ্যোতিরিন্দ্র মৈত্রের এই গানটি ঠিক উল্টো পিঠে ছিল জগতে আনন্দ যজ্ঞে, সেও এক অসামান্য গান। রবীন্দ্রসঙ্গীতের বহু সংকলনে সেই গান স্থান পেয়েছে। এই গানটা খুব বেশি জায়গায় শোনা যায় না বলে এটি আজকে শোনালাম। তো জ্যোতিরিন্দ্র মৈত্রের একটা সময় নবজীবনের গান বলে এক ধরনের কিছু গান লিখেছিলেন তিনি, সেগুলি ওই গণসঙ্গীত হিসেবেই তাদেরকে আমরা দেখে থাকি। তো তার একটা গান শোনাই কলিম শরাফির কণ্ঠে। কলিম শরাফি ওর বহু গান গিয়েছেন, এটি একটু কলিম শরাফির বেশ বয়সের গান, কাজেই গলার সেই জোর সেই ইয়ে নেই, কিন্তু যাই হোক কলিম শরাফি নবজীবনের গান গাইছেন, এটা একটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা। তো এই গানটি আমরা একটু শুনি। কি করে ফিরাবো তাদের, মন্ত্র নেই তো মরা বাঁচাবার। ক্ষুধা তীর্থের যাত্রীরা তোরা ফিরে যা, তোরা গ্রামের পথে ফিরে যা। কি করে ফিরাবো তাদের, মন্ত্র নেই তো মরা বাঁচাবার। ক্ষুধা তীর্থের যাত্রীরা তোরা ফিরে যা, তোরা গ্রামের পথে ফিরে যা। কি করে ফিরাবো তাদের। হবে না তো কিছু এতে, হবে না তো কিছু এতে। কি হবে ক্ষুধায় মেতে, হবে না তো কিছু এতে। কি হবে ক্ষুধায় মেতে। সোনা ফেলে কেন দিয়েছিস, কেন দিয়েছিস গেরোয় আঁচলে। সোনা ফেলে কেন দিয়েছিস। এই অবধি থাক গানটি। এরপরে আমরা একটু সময় দিকে লক্ষ্য রাখতে হবে। এরপরে আরেকটি বিখ্যাত নাম, সেটি হেমাঙ্গ বিশ্বাস। ইন্টারন্যাশনাল বলে যে বিখ্যাত ফরাসি জাতীয় সঙ্গীত, তার বাংলা অনুবাদ তিনি করেছিলেন। তার সঙ্গেও বহু গান হেমাঙ্গ বিশ্বাস লেখায় গানে কি না করেছেন আর কি বিভিন্ন সময়ে। তো ওর লেখা গণসঙ্গীত আজকে আমরা শুনবো না, আমি হেমাঙ্গ বিশ্বাসে গাওয়া একটু অন্য ধরনের গান আজকে শোনাই। সোনা বন্ধুরে আমি তোমার নাম লইয়া কান্দি। গগনেতে ডাকে দে আসমান হইল আন্দিরে বন্ধু, আমি তোমার নাম লইয়া কান্দি। সোনা বন্ধুরে আমি তোমার নাম লইয়া কান্দি। তোমার বাড়ি আমার বাড়ি, মধ্যে সুর নদী। তোমার বাড়ি আমার বাড়ি, মধ্যে সুর নদী।
সেই নদী কেমনে হইল অকুল জলধিরে বন্ধু, আমি তোমার নাম লইয়া কান্দি। গগনেতে ডাকে দে আসমান হইল আন্দিরে বন্ধু, আমি তোমার নাম লইয়া কান্দি। উড়া যায় রে সকুয়ারে পঙ্খী, পইরা রইল ছায়া। উড়া যায় রে সকুয়ারে পঙ্খী, পইরা রইল ছায়া। কোন পরাণে বিদেশে রইলা ভুলি দেশের মায়ারে বন্ধু, আমি তোমার নাম লইয়া কান্দি। সোনা বন্ধুরে বেশ, এরপরে আমরা ভারতীয় গণনাট্য আন্দোলনের কথা বলছি। এই 40-এর দশকের শেষ হতে হতে ভারতবর্ষ স্বাধীন হলো, বলার থেকে বড় কথা যে ভারত ভাগ হলো। এইটা এর দিকে লক্ষ্য রাখাটা বেশি দরকার। নতুন একটি রাষ্ট্র তৈরি হলো, বাংলাদেশ বলে যাকে আমরা চিনি, সে পূর্ব পাকিস্তান হিসেবে তার পরিচয় হলো। পরিচয়ের শুরু থেকেই তার সঙ্গে তার সেই কি বলবো আত্মমর্যাদাবোধ, তার ভাষার অধিকারে বাংলাদেশ কিন্তু সবসময় তার অবস্থান সুনিশ্চিত করেছে শুরু থেকে। তার প্রথম অভিঘাত এলো 1947-এর পর থেকে যা শুরু হয়েছে তা একটা সব থেকে বড় আকার ধারণ করল 1952-তে 21শে ফেব্রুয়ারি ভাষার শহীদ হওয়ার ঘটনার মধ্যে দিয়ে। যেই ঘটনাই কিন্তু নিশ্চিতভাবে এখন বলাই যায় যে এই 52-র ভাষা আন্দোলন 71-এর স্বাধীনতা যুদ্ধের দিকে বাংলাদেশের বাঙালিকে চালিত করেছিল। ভাষার অধিকারের লড়াইটাই তাদের সেই স্বাধীনতা যুদ্ধের শুরু ছিল বলা যেতে পারে। তো সেই স্বাধীনতা যুদ্ধের ভাষার 21শে ফেব্রুয়ারির সেই ঘটনাকে, ভাষা আন্দোলনের সেই ঘটনাকে কেন্দ্র করে বহু গান, বহু লেখা, গল্প, উপন্যাস, কি না লেখা হয়েছে, ছবি আঁকা হয়েছে। 21-এর সংকলন বলে একটি অসামান্য সংকলন তৈরি হয়েছিল 1953 সালে। তো সেখানে আমাদের সদ্য প্রয়াত মুর্তজা বশির তাদের ছবি এঁকেছেন, আনিসুজ্জামান গল্প লিখেছেন। গল্প লেখক আনিসুজ্জামানকে খুব বেশি করে আমরা পাইনি। তো যাই হোক, সেই 21শে ফেব্রুয়ারি 1952-কে যিনি সব থেকে বেশি কি বলবো, সব থেকে বিখ্যাত যার গান 21শে ফেব্রুয়ারিকে নিয়ে, ভাষা দিবসকে, ভাষা আন্দোলনকে নিয়ে যার গান, আমার ভাইয়ের রক্ত রাঙানো 21শে ফেব্রুয়ারি, আব্দুল গাফফার চৌধুরী, তার গানে সুর দিয়েছিলেন আলতাফ মাহমুদ। 1933 সালে জন্ম, 71 সালে তাকে মেরে ফেলা হয়। সেই গানটি আমরা আজকে শুনবো, শোনা উচিত আমাদের। আমার ভাই রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি?
21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি ছেলে হারা শত মায়ের অশ্রু গড়ায় ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি ছেলে হারা শত মায়ের অশ্রু গড়ায় ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি আমার সোনার দেশের রক্তে রাঙানো ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি জাগো নাগিনীরা জাগো জাগো নাগিনীরা জাগো 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 কালে বসিখিরা শিশু হত্যার বিক্ষোভে আজ কাপুক বসুন্ধরা জাগো নাগিনীরা জাগো জাগো নাগিনীরা জাগো 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 কালে বসিখিরা শিশু হত্যার বিক্ষোভে আজ কাপুক বসুন্ধরা দেশের সোনার ছেলে খুন করে রক্ষে মানুষের দাবি বদলের ক্রান্তি লগনে তবু তোরা পার পাবি তবু তোরা পার পাবি না না খুনি রাঙা ইতিহাসে শেষ রায় দেয়া তারি খুনি রাঙা ইতিহাসে শেষ রায় দেয়া তারি 21শে ফেব্রুয়ারি 21শে ফেব্রুয়ারি 21শে ফেব্রুয়ারি 21শে ফেব্রুয়ারি এরই সঙ্গে আরেকজনের 21শে ফেব্রুয়ারির কথা যখন উঠলোই তখন আব্দুল লতিফের সেই বিখ্যাত গান তার কথা ভুলে গেলে তো চলবে না, এই গানটিও সঙ্গে আমরা শুনবো একদম আব্দুল লতিফের গলাতেই, মানে তিনিও আছেন অনেকের সঙ্গে।
এই গানটা লম্বা গান, পুরোটা শোনাচ্ছি না, কিন্তু এই গানে দেখুন বিভিন্ন সুরের কত ধরনের চলন এখানে ঘটেছে, ভাবের সঙ্গে বক্তব্যের সঙ্গে যোগ রেখে কত ভাবে কত এক্সপেরিমেন্ট এখানে করেছেন, কত পরীক্ষা নিরীক্ষা করেছেন সুর নিয়ে। হ্যাঁ, তো এই গান পুরোটা শোনাবো না, কিন্তু শেষ অংশটা অবশ্যই শুনতে হবে, কারণ ওইখানে একদম গানের আসল কথাটা বলা হয়েছে। এই গানের এই শেষ কথাগুলি না শুনলে এই গানটার পুরো মর্যাদাটা দেওয়া হয় না বলে আমার মনে হয় আর কি। যেটাই পূর্ব বাংলার তখনকার মানুষ তাদের জীবন দিয়ে যে দাবি জানিয়েছিলেন এবং যে কাজে তারা সফল হয়েছিলেন, জানাননি শুধু, সফল হয়েছিলেন, সেইটি একটা বড় কথা। এই সঙ্গে আরেকটা গান আপনাদের শোনাই। আচ্ছা, এই যে এর আগে আমরা আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি শোনালাম, সেখানে বলতে ভুলে গেছি যে ওই গানের যারা গেয়েছেন তারা হচ্ছেন আপেল মাহমুদ এবং স্বপ্না রায়। এই রেকর্ডটা কলকাতা থেকে বেরিয়েছিল। হ্যাঁ, তো আর এই গানের পরিচালনা করেছিলেন মোহাম্মদ আব্দুল জব্বার এবং আপেল মাহমুদ। তো এই দিক থেকে এই রেকর্ডটার একটা গুরুত্ব আছে, ঐতিহাসিক গুরুত্ব আছে, সেইটি আপনাদের শোনালাম। এরপরে এই বাংলাদেশের রাষ্ট্রভাষা বাংলা চাই, এ তো হয়েছেই। তারপরে 1971 অব্দি কত ধরনের টানাপোড়েন যে চলেছে, সে কথা সেই ইতিহাসে আর না ঢুকছি। আমরা এই সঙ্গেই আরেকটা গান শোনাই আপনাদের। এইটা ওই 71-এর পটভূমিতে এই গানটা খুব গুরুত্বপূর্ণ। গাজী মাজহারুল আনোয়ারের লেখা, আনোয়ার পারভেজের সুর আর পরিচালনা মোহাম্মদ আব্দুল জব্বার। এই হচ্ছে রেকর্ডটি তার, এখান থেকে কলকাতা থেকে বেরিয়েছিল এই রেকর্ড। বাংলার প্রতি ঘর ভরে দিতে চাই মোরা অন্নে, আমাদের রক্ত টগবগ দুলছে মুক্তির দীপ্ত তারণ্যে। বাংলার প্রতি ঘর ভরে দিতে চাই মোরা অন্নে, আমাদের রক্ত টগবগ দুলছে মুক্তির দীপ্ত তারণ্যে। এইটুকু এখানে থাকলো আপাতত। এরপরে এই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে কেন্দ্র করে যে কত গান তৈরি হয়েছে তার তো একটা গত দিনই আমি শুনিয়েছি, জয় বাংলা বলে যে রেকর্ডটি পণ্ডিত রবি শঙ্করের। তো আমাদের এখানে সৌমেন্দ্রনাথ ঠাকুর তিনিও বেশ কিছু গান লিখেছিলেন এই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময়। তার একটি গান দেবব্রত বিশ্বাস গেয়েছিলেন।
তো সেই গানটি আমরা আজকে একটু শুনি। শোনো 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 বাংলার জনসমূহে জোয়ারের হুঙ্কার, জোয়ারের হুঙ্কার, জোয়ারের হুঙ্কার। বিপ্লব স্রোতে নিঃশেষ হবে দুশ্মন জনতার। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলার জয়। মুজিবের ডাকে এক হয়ে গেছে হিন্দু মুসলমান, অমানিসা গেছে উঠেছে সূর্য আঁধারের অবসান। মুজিবের ডাকে এক হয়ে গেছে হিন্দু মুসলমান, অমানিসা গেছে উঠেছে সূর্য আঁধারের অবসান। বাংলাদেশের জনতার জয়, এবারে শুনি জয়। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলার জয়। ভাষা সে জননী মোদের তারে কবু যায় গোলাম। রবীন্দ্রবাণী অভয় মন্ত্র নীতি প্রাণে দেয় দোলা, নীতি প্রাণে দেয় দোলা। এটাই অবধি থাকলো। এর সঙ্গে আমি গণসঙ্গীতের প্রসঙ্গটা আরেকটি গান শুনিয়ে শেষ করি। তিনি হলেন অজিত পান্ডে। গণসঙ্গীত নিয়ে সারা জীবন কাটিয়েছেন। ওর একটি বিখ্যাত গান আছে, নাজিম হিকমতের লেখা কবিতা, তার সুভাষ মুখোপাধ্যায় কৃত অনুবাদ। সুভাষ মুখোপাধ্যায় যার জন্ম শতবর্ষ গত বছরই আমরা পার করেছি। তো সেই গানটি ওরা আমাদের গান গাইতে দেয় না, অজিত পান্ডের সুরে আমরা একটু শুনে নেব। এইটি দিয়ে আমি গণসঙ্গীত শেষ করব। ওরা আমাদের গান গাইতে দেয় না বল রোকসান, ওরা আমাদের গান গাইতে দেয় না বল রোকসান। তীব্র নিখাদে গাওয়া নেগ্র ভাই আমার, আমরা আমাদের গান গাই। ওরা চায় না, ওরা চায় না, আমরা আমাদের গান গাই, আমরা আমাদের গান গাই। ওরা ভয় পেয়েছে রোকসান, ওরা ভয় পেয়েছে রোকসান। ভয় রাত্রি প্রভাত হবার, ভয় রূপের, ভয় শব্দের, ভয় স্পর্শের। ওরা আমাদের গান গাইতে দেয় না বল রোকসান। ভালোবাসায় ওদের আতঙ্ক, বীজার মাটিতে আতঙ্ক, আতঙ্ক স্রোতের জলে। আর কোনো বন্ধুর হাতের স্মৃতি যা চায় না কোনো সুদ, কোনো দস্তুরি। যে হাত তাদের মন বন্ধে দুদণ্ড পাখির মতো, কোনো দিন বসেনি। এই অবধি থাকলো এই গান। গণসঙ্গীতের ধারা তো শেষ হবার নয়। গণসঙ্গীত, মানুষ যতদিন থাকবে, সভ্যতা যতদিন থাকবে, গণসঙ্গীত চলতেই থাকবে। আমার একটা অভিজ্ঞতার কথা বলি। আলম ভাইও সঙ্গে সেই অভিজ্ঞতা আমার একসঙ্গে হওয়ার সৌভাগ্য হয়েছিল। 2013 সালে
ঢাকাতে যখন গণজাগরণ মঞ্চ হয় সেই সময় আলম ভাই ঢাকাতে বইমেলা চলছিল, আমি আর আপনি সঙ্গে আরো কয়েকজন ছিলেন আপনাদের বন্ধু বান্ধব, তারা মিলে এই গণজাগরণ মঞ্চে গিয়ে দেখেছিলাম যে গণসঙ্গীত লেখার প্রয়োজন যে কখনো ফুরোয় না, সেটি সময়ই তৈরি করে, সময়ই জন্ম দেয় গণসঙ্গীতে। যে গণসঙ্গীত সম্পর্কে শেষ কথা বলার সময় আসেনি, আসবেও না কোনোদিন। মানুষের সভ্যতা যতদিন থাকবে সেই গান চলতেই থাকবে। তো যাই হোক, গণসঙ্গীত সম্পর্কে আমি খুব একটা ওয়াকিবহাল নই। আমি যতটুকু আমার ক্ষমতায় পেরেছি আপনাদের সঙ্গে তা ভাগ করে নিলাম। আমার একটা জিজ্ঞাসা, এই সৌমেন্দ্রনাথ ঠাকুর এই যে যাত্রী যাত্রী যার ওনারই লেখা, ঠাকুর বাড়ি, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠাকুর বাড়ি, এবং ওই বৈতালিক একটা বলে সংস্থা ছিল সেখানে, সেইটি ওর প্রতিষ্ঠা করা, সেই সৌমেন্দ্রনাথ। এই গানই তো উনি লিখতেন আর কি। ঠাকুর বাড়ির মধ্যে যে কয়েকজন অন্য সুরে গান গিয়েছেন তার মধ্যে সৌমেন ঠাকুর একজন, শুভ ঠাকুর একজন, শুভেন্দ্রনাথ ঠাকুর। তো এরা আর কি। তো সৌমেন ঠাকুর সেই দিক থেকে বামপন্থী ভাবধারায় বিশ্বাসী ছিলেন, সারা জীবনই তাতেই কাটিয়েছেন। যেখানে ঠাকুর বাড়ির তথাকথিত মানুষের সঙ্গে আপনি এদের নাম উল্লেখ শুনতে পাবেন, শোনা যায় না। হ্যাঁ। তো এইভাবে গণসঙ্গীত এর সঙ্গেই লোকসঙ্গীতের একটা অঙ্গাঙ্গী যোগ আছে। গণসঙ্গীত যদিও মানুষের মুক্তির কথা বলে, লোকসঙ্গীত সেভাবে যে আলাদা করে মুক্তির কথা বলে তা বলবো না, কিন্তু মানুষের কথাই তো বলে, জীবনের কথাই তো বলে। আর লোকসঙ্গীতের যে সুরের ধারা, তার সঙ্গে গণসঙ্গীত কিন্তু হাত মিলিয়ে চলেছে সারা জীবন সর্বত্র। মানে সাধারণ মানুষকে, খেটে খাওয়া মানুষকে কাছে টানতে গেলে তাদের সুরে কথা বলতে হবে, যে কারণে তাদের যে কাছের সুর, পছন্দের সুর, সেই সুরে কিন্তু গণসঙ্গীত গাওয়া হয়েছে, লেখা গানকে সেই সুরে বাঁধা হয়েছে। কাজেই লোকসঙ্গীতের সঙ্গে, লোকগানের সঙ্গে গণসঙ্গীতের দূরত্ব খুব বেশি নয়, যদিও দুটোর সেইভাবে দেখতে গেলে, তাত্ত্বিকভাবে দেখতে গেলে দুটোর লক্ষ্য আলাদা। যাই হোক, লোকসঙ্গীত সম্পর্কে আমরা কি বলবো বলুন। মানে লোকসঙ্গীতের একটা আমি ধারণা দিচ্ছি আপনাদের। দেখুন কত ধরনের বাংলাতে লোকগান, লোকসঙ্গীতে কত ধরনের ধারা আছে, তার অনেকগুলির কথা আমরা বলেছি নানা সময়ে। এই সম্পর্কে এই ছোট অনুষ্ঠানে আলোচনা করা সম্ভব নয়। আমি খালি দেখাচ্ছি, দেখুন কত ধরনের গান আছে। এত গান, এত সম্পর্কে। আর এর মধ্যে তো আমি লিখিনি তন্তুবাই বা তাঁতিদের গান। চন্দন দা থাকলে এখানে আমাকে হয়তো ভার্চুয়ালি একটা গুলি করতেন আর কি, কিন্তু রয়েছে। মানে এ ধরনের বিভিন্ন কিছু গণসঙ্গীতের পাশাপাশি লোকসঙ্গীতের মধ্যে রয়েছে। তো কতগুলির নাম করব, সবগুলির নাম করা সম্ভব নয়, খালি কিছু কয়েকটার উদাহরণ আপনাদের এখানে নামগুলি করলাম। এইরকম নানা কিছু। আমি খালি এখন পরপর কতগুলি লোকগান আপনাদের শোনাই। এই যে রমেশ শীলের কথা বলেছি আমি, মাইজ ভান্ডারী গান লিখতেন তিনি, তারপরে সেই ছেড়ে তিনি লোকগান লিখতে আসেন। তো রমেশ শীলের একটা গান আপনাদের শোনাই, মাইজ ভান্ডারী গান, সন্ধ্যারানী দাস তার গাওয়া। गौसेला जम बाबा नूरी आलम, तुम्ही इसमें आजम बाबा तरनी वाला। गौसेला जम बाबा नूरी आलम, तुम्ही इसमें आजम बाबा तरनी वाला। तरनी वाला तुम्ही बचनी वाला, तरनी वाला तुम्ही बचनी वाला, तुम्ही इसमें आजम बाबा तरनी वाला। गौसेला जम बाबा नूरी आलम, तुम्ही इसमें आजम बाबा तरनी वाला।
এই গানটির সঙ্গে একটা অন্য ধরনের স্মৃতি আমি বলি আপনাদের। এই যে রেকর্ডের ছবিটা দেখছেন, এটি হচ্ছে কর্ণফুলী রেকর্ড, বাংলাদেশ থেকেই বেরিয়েছিল কর্ণফুলী রেকর্ড। তার লেভেলে এই মাইজ ভান্ডারি গান, এই রেকর্ড তো এখন বাংলাদেশে কার কাছে আছে আমি জানি না, কারো কাছেই প্রায় পাওয়া যাবে না। এই রেকর্ড আমাকে ঢাকার এক মানুষ, তিনি রেকর্ড ব্যবসায়ী ছিলেন, কিন্তু ব্যবসার সম্পর্ক তার সঙ্গে আমার ছিল না, রফিকুল ইসলাম, তিনি আমাকে এই রেকর্ডটা জোগাড় করে দিয়েছিলেন। তো দুঃখের বিষয় হচ্ছে এই করোনার অভিঘাতে তিনি গত মাসে অক্টোবর মাসে তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। তো আজকে এই গানটি শোনানোর সময় তার কথা করে মনে হচ্ছে আর কি, কিভাবে আমরা মানুষকে হারিয়ে ফেলি কত চট করে। বেশ, এই গানের পরে আরেকটি গান শোনাবো, সেটি খুব গুরুত্বপূর্ণ। যেহেতু রমেশ শীলের কথা উঠলো, মাইজ ভান্ডারি গানের কথা উঠলো, চট্টগ্রামী ভাষার গান, এমনি তথাকথিত লোকসঙ্গীত যে বাউল সহ আরো নানা আশ্চর্যের কথা এর আগে আমাদের একবার দুবার হয়েছে। তিনি প্রবাসী বাঙালি, ফরাসি ফ্রান্সে থাকতেন। অদিতি, রাজীবের কি সমস্যা আছে নেটের? হয়েছে ফ্রম প্যারিস টু কলকাতা, ক্যালকাটা পর্যন্ত। তো আলম ভাই কিছু বলবেন? না না না, ঠিক আছে, তোমার থেমে থেমে যাচ্ছিল আর কি বারবার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তো সেই রেকর্ড করতে করতে উনি আসেন সারা পৃথিবীর সমস্ত, প্রায় ওনার ওই আসার পথে যতগুলি দেশ পড়েছিল সব দেশের লোকগান তিনি রেকর্ড করেছেন। তো বাংলাদেশেরও এই চট্টগ্রামের গান তিনি রেকর্ড করেছেন, চট্টগ্রামী ভাষায় গান শোনায়। এটি হয়তো এদিকের মানে এদেশের ভারতবর্ষের বাঙালিরা খুব বেশি শোনেননি। আমরা ছাড়বো না মুক্তিযুদ্ধের সংগ্রাম ছাড়বো না, 7 কোটি বাঙালি এবার করছি মরণ পণ। সরি, এটা নয়, ভুল হয়ে যায় বারবার। হ্যাঁ, সাডি গাইয়া নৌজোয়ান, ওরে সাডি গাইয়া নৌজোয়ান, দরগারে কুলাতে বসত করি সিনা দিতে গাই জর দুয়ান, ওরে সাডি গাইয়া নৌজোয়ান। পর্বত সাইগরে নদী পরানদের দোলা, মিনত করি ফসলে ফলাইয়ারা বরাই সোনার গোলা, ঘরত ঘরত হাসি ফুরাই গলা তুলির গান, দরগারে কুলাতে বসত করি সিনা দিতে গাই জর দুয়ান, ওরে সাডি গাইয়া নৌজোয়ান। দুনিয়াত বাই যত আছে জাহাজ বন্দরে গাডা, সাডি গাইয়া সারাঙে বাই অকলে বন্দরে নাডা। মলয় ঘোষ দস্তিদার বলে একজন এই গানের গায়ক,
এর সঙ্গে আরেকটা গান শোনাই, নোয়াখালীর গান, ওই দেবেন ভট্টাচার্যেরই রেকর্ড থেকে। Mezonai se yangu bat kia kabayung, mezonai se yangu bat kia kabayung, putru se hudi mas ade roi se bayung, putru se hudi mas ade roi se bayung, mezonai se yangu এই সঙ্গে এর পরে আরেকটা গান শোনাবো আপনাদের, সেইটি হলো বিয়ের গান, কণাভদ্র। এই কণাভদ্রের গান এখন আর খুব একটা শোনা যায় না। দেখুন কি অসামান্য গান গাইতেন, আমরা ছোটবেলায় রেডিওতে খুব শুনতাম ওর গান। এটা বিয়ের গান। হ্যাঁ, এরপরে আরেকটা গান শোনাই। কেন শোনাচ্ছি তার কারণ, শামসুজ্জামান খান সাহেবের একটি বই আছে বাংলার গণসঙ্গীত বলে, তো তাতে তিনি গণসঙ্গীত নিয়ে আলোচনা করতে করতে এই গানটির কথা বলেছেন। এটি কিন্তু সেই অর্থে গণসঙ্গীত নয়, কিন্তু এই গানটির কথা উনি উল্লেখ করেছেন গণসঙ্গীতের প্রসঙ্গে। তাও মনে হলো যে গানটি আপনাদের শোনাই, এবং এমন একজন মানুষের গলায় যার গান এখন আর পাওয়া যায় না শুনতে, বিষ্ণুপদ দাস অসামান্য গান করতেন, তার গান একটু শোনা। মরি হায় রে হায় আমার দুঃখে পরাণ জলে, 1000 টাকার বাগান খাইলো 5 শিকার ছাগলে। মরি হায় রে হায়, মরি হায় রে হায় আমার দুঃখে পরাণ জলে, 1000 টাকার বাগান খাইলো 5 শিকার ছাগলে। মরি হায় রে হায়। কুমড়া ডালে ধরে বেল, এত ফল থাকতে কেন ভাই শস্যের মধ্যে তেল। মরি হায় রে হায়, মরি হায় রে হায় আমার দুঃখে পরাণ জলে, 1000 টাকার বাগান খাইলো 5 শিকার ছাগলে। মরি হায় রে হায়।
আলম ভাই, আর কতখানি সময় আমি নিতে পারি? আপনার মাইক্রোফোনটা বন্ধ। ও না, আমি যেটা আজকে যেহেতু শেষ দিন, ফলে কিছুটা সময় বেশি নেওয়া যেতেই পারে। আর কয়েকটা গান আমি শোনাতে চাই, তা না হলে লোকসঙ্গীতের প্রতি অবিচার করা হবে আসলে মনে হয়। করো, অসুবিধা নেই। যারা থাকবেন তারা তো লাভবানই হবেন, আর যাদের ব্যস্ততা তারা হয়তো চলেই যাবেন এখন। আর আমরা আম গাছ জাম গাছ আর গাছে যাও, আরে আম গাছ জাম গাছ যার গাছে যাও, এত গাছ থাকতে কেন ভাই লতায় জ্বলে লাউ, মরি হায় রে হায়, মরি হায় রে হায়, আমার দুঃখে পরাণ জলে, 1000 টাকার বাগান খাইলো 5 শিকার ছাগলে, মরি হায় রে হায়। পোকা পোকা নানান জাতি, আরে তেলা পোকা দুবরা পোকা পোকা নানান জাতি, এত পোকা থাকতে কেন ভাই জোনাকৃতি সে বাতি, মরি হায় রে হায়, মরি হায় রে হায়, আমার দুঃখে পরাণ জলে, 1000 টাকার বাগান খাইলো 5 শিকার ছাগলে, মরি হায় রে হায়। শুকনা বিল শুকনা শুকনা সকল স্থল, এত শুকনা থাকতে কেনই ডাবের মধ্যে জল, মরি হায় রে হায়, মরি হায় রে হায়, আমার দুঃখে পরাণ জলে, 1000 টাকার বাগান খাইলো 5 শিকার ছাগলে, মরি হায় রে হায়, মরি হায় রে হায়। এরপর একটা গান শোনাই, এটি নীলিমা বন্দ্যোপাধ্যায়ের গাওয়া। নীলিমা বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী। সিদ্ধেশ্বর মুখোপাধ্যায়ের কাছে গান শিখেছিলেন, গান গাইতেন অসামান্য, কীর্তন, লোকগীতি, নানা ধরনের গান গাইতেন, ভাদু টুসু ইত্যাদি নানা ধরনের গান গেয়েছেন। তো এইটি একটা দেখুন। কি রূপ দেখাইলে, হায় গো কি রূপ দেখাইলে, আজি চিত্রপটে বিশাখা গো কি রূপ দেখাইলে, হায় গো কি রূপ দেখাইলে, আমার হৃদয়ে লেগেছে রূপ, হৃদয়ে লেগেছে রূপ, প্রাণে বধিলে গোধনে প্রাণে বধিলে, কি রূপ দেখাইলে, হায় গো কি রূপ দেখাইলে, সাজে আমার মনের মরম কথা, মনের মরম কথা, কেমনে জানি রে গোধনে, কেমনে জানি রে, কি রূপ দেখাইলে, আজি চিত্রপটে বিশাখা গো কি রূপ দেখাইলে, হায় গো কি রূপ দেখাইলে, মনে করি অন্তর হতে একেবারে ছাড়াইতে, আমার মন যে মানে না মানা, মন যে মানে না মানা, তারে না পাইলে গোধনে, তারে না পাইলে, কি রূপ দেখাইলে, হায় গো কি রূপ দেখাইলে,
দেখাইলে আজি চিত্রপটে বিশাখা গো কি রূপ দেখাইলে হায় গো কি রূপ দেখাইলে আজি চিত্রপটে বিশাখা গো কি রূপ দেখাইলে হায় গো কি রূপ দেখাইলে। এরপরে শোনাই আরেকজন বিখ্যাত মানুষ গিরিন চক্রবর্তী, সুজন মাঝি নামেও যিনি গান গাইতেন, তার একটি গান। আকাশের আর শীতে ভাই কই রাতে মোর মনের ছায়া, আকাশের আর শীতে ভাই কই রাতে মোর মনের ছায়া। ওরে ও পথের বাউল, ওরে ও পথের বাউল, ঘরের কোনায় কিসের মায়া, ঘরের কোনায় কিসের মায়া। আকাশের আর শীতে ভাই কই রাতে মোর মনের ছায়া, আকাশের আর শীতে ভাই। উজান বানের স্রোতের টানে মন পবনের নাবের কানে, উজান বানের স্রোতের টানে মন পবনের নাবের কানে। কানা কানি কই রাখি কয় ঈশান কোণের পাগলা দেওয়া, কানাকানি কই রাখি কয় ঈশান কোণের পাগলা দেওয়া, ঈশান কোণের পাগলা দেওয়া। আকাশের আর শীতে ভাই কই রাতে মোর মনের ছায়া, আকাশের আর শীতে ভাই পাগলা দেওয়া। এরপরে আর দুটো গান শোনাবো, আর বেশি সময় নিচ্ছি না। এই দুটোর মধ্যে প্রথম গানটি আমাদের অনেকেই চিনি তাকে, রামকানাই দাস। তার গান ছাড়া লোকগানের অনুষ্ঠান শেষ হওয়ার নয়। তার গান একটা শোনাই, তারপরে একটা গান শোনাবো যে গান অনেকেই বর্তমান বাংলাদেশের অনেকে শোনেননি, অথচ বাংলাদেশেরই মানুষ তিনি। এই সেদিন পর্যন্ত তিনি জীবিত ছিলেন। শোনাবো তার গান, তার আগে রামকানাই দাস। অসময়ে ধরলাম পারি আমার পারে যাওয়া বিষম দায়, ও গুরুধন তোরাইয়া নিয়োগ আমার। অসময়ে ধরলাম পারি আমার পারে যাওয়া বিষম দায়, ও গুরুধন তোরাইয়া নিয়োগ আমার। নায়ের বাইনে বাইনে উঠেছে পানি, কখন বা ডুবে তরুণী, দিনান্তে ওই সন্ধ্যামণি ডাকিছে আমায়। বাইনে বাইনে উঠেছে পানি, কখন বা ডুবে তরুণী, দিনান্তে ওই সন্ধ্যামণি ডাকিছে আমায়। আমার আমার করত যে তারে তো দেখি না এখন, আমার আমার করত যে তারে তো দেখি না এখন। সময় থাকতে সময়ের ধন
সময়ে ধরলাম পাড়ি। এই গান আমাদের পরিচিত গান। এরপরে যার গান শোনাবো সেটি আজকে শেষ গান, এবং শেষ গান হিসেবে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ গান। এর নাম হচ্ছে মমতাজ আলী খান। মানিকগঞ্জ জেলার মানুষ, 1915 সালে জন্ম, 1990 সালে তিনি মারা গেছেন। বহু গান গেয়েছেন। 71 সালে তার রেকর্ড হওয়া সমস্ত গান প্রায় নষ্ট হয়ে যায়। হানাদার বাহিনী তাদের কোনোভাবে সে সমস্ত গান নষ্ট করে ফেলে। বাংলাদেশ রেডিওতে তার বেশ কিছু গান ছিল, সেগুলিও নষ্ট করে ফেলা হয় আর কি। তো সেই পুরনো গান থেকে 8টি গান কোনোভাবে রক্ষা করা গিয়েছিল। সেই 8টি গানের একটি গান আপনাদের শোনাই, আমার মুর্শিদ চাঁদের বাজারে। মমতাজ আলী খানের গান আমি পরে খুঁজে দেখেছি, অনেককেই জিজ্ঞেস করেছি সঙ্গীত সম্পর্কে যারা খুব ওয়াকিবহাল, তারাও এর গানের খোঁজ রাখেন না। আমি চেষ্টা করেছিলাম যে আরো কিছু গান যদি পাওয়া যায়, তো সেই মমতাজ আলী খানের গান দিয়ে আজকে শেষ করব। মমতাজ আলী খানের একটা চেহারার কিছুটা আমাকে কি দেখা যাচ্ছে? আমি আসলে নিজেকে দেখতে পাই না, তো কাজেই বুঝতে পারি না আর কি। হ্যাঁ, এই দেখুন, এইখানে ওর ছবিটা কিছুটা দেখতে পাওয়া যাবে। এইরকম একটা চেহারা ওর ছিল, মমতাজ আলী খান। ঠিক আছে, তো তার গানটি দিয়ে আমি আজকে শেষ করব। আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা এই এতদিন আমাকে সহ্য করলেন, আমাকে প্রশ্রয় দিলেন। এতগুলি কথা আমি বলতে পারলাম এবং নিজেই নিজেকে ধন্যবাদ দিই যে ভাগ্যিস এই অনুষ্ঠানটি করার সৌভাগ্য হয়েছিল। ফলে আমারও অনেক কিছু নতুন করে জানা হলো, অনেক ভুল ভ্রান্তি ঠিক করা গেল। মমতাজ আলী খানের ওই গানটি আপনাদের শোনাই। আমার মুর্শিদ চাঁদের বাজারে, দয়াল চাঁদের বাজারে, এক মন দরজাই যেতে পারে। আমার মুর্শিদ চাঁদের বাজারে, দয়াল চাঁদের বাজারে, এক মন দরজাই যেতে পারে। এক মন ছাড়া 2 মন হলে, এক মন ছাড়া 2 মন হলে পারবি না পারে যাইতে, এক মন দরজাই যেতে পারে। আমার মুর্শিদ চাঁদের বাজারে, দয়াল চাঁদের বাজারে, কাঠরিয়ায় মানিক চিনে না, জহরিতে জহর চিনে, অন্য চিনে না, জহরা অন্য চিনে না। কাঠরিয়ায় মানিক চিনে না, জহরিতে জহর চিনে, অন্য চিনে না, জহরা অন্য চিনে না। স্বর্ণকারে সোনা চিনে, স্বর্ণকারে সোনা চিনে, নেয় তারে পরখ করে, এক মন দরজাই যেতে পারে। আমার মুর্শিদ চাঁদের বাজারে, দয়াল চাঁদের বাজারে, তার দশকে 40 রুটি মাথায় কম হইলে নাই না মহাজন, তাহারে নাই না মহাজন। তার দশকে 40 রুটি মাথায় কম হইলে নাই না মহাজন, তাহারে নাই না মহাজন। মৃত্যুর কাটায় ব্যস্তম হলে, মৃত্যুর কাটায় ব্যস্তম হলে, দূর ফেলে দেয় তারে, এক মন দরজাই যেতে পারে। আমার মুর্শিদ চাঁদের বাজারে, দয়াল চাঁদের বাজারে, এক মন ছাড়া 2 মন হলে, এক মন
সারা দিন মন হলে পারবি না পারে থেকে আসমান দরজায় যেতে পারে আমার মুর্শিদ চাঁদের বাজারে দয়াল চাঁদের বাজারে আসমান দরজায় যেতে পারে আমার মুর্শিদ চাঁদের বাজারে দয়াল চাঁদের বাজারে আসমান দরজায় যেতে পারে। আশা করি এই গান শোনানোর মতো একটি গান আর কি। আর আর আরেকটি কথা হলো যে সমস্ত গান শোনাতে পারলো না, বেশিরভাগটাই শোনানো গেল না, তার জন্য আমি ক্ষমা প্রার্থী, কারণ সময়ের একটা দাবি আমাদের মেনে চলতেই হয় আর কি। আমি তো আগেই বলেছি যে এটা ঠিক সেই অর্থে শেষ নয়, আপাতত একটা বিরতি বলা যেতে পারে, যাত্রা বিরতি। আমরা একটা বিরতি নিলাম, নিশ্চয়ই আমরা আবার নতুন করে যাত্রা শুরু করব। তবে আজকের মতো অনুষ্ঠান আমরা এখানে শেষ করব। অন্যান্য সময় আমরা কিছু কথাবার্তা বলে থাকি, আজকে মতো সেটা বলবো না, কিন্তু আমি একজনকে শুধু অনুরোধ করব, হুমায়ুন আজম রেওয়াজ, যার গানের মধ্যেই, যার নামের মধ্যেই রয়েছে গানের অনুষঙ্গ, রেওয়াজকে কিছু বলার জন্য, বিশেষ করে তোমার অনুভূতি, প্রতিক্রিয়া এবং সবশেষে আমাদের সবার পক্ষ থেকে রাজীবকে একটু ধন্যবাদ জ্ঞাপনের কাজটা যদি রেওয়াজ তুমি নিজে করতে একটু, সে নিজেও গানের মানুষ। আচ্ছা, অশেষ ধন্যবাদ। এটা আমার জন্য, আমি তো আজকে একেবারে শিক্ষার্থী মন নিয়েছিলাম, আমি গত 2 মাসেই মোটামুটি এই গণসঙ্গীত আর লোকসঙ্গীত নিয়ে পড়ছি, মানে এক একটা জিনিস বলছে আর আমি হাতড়ে বেড়াচ্ছি। একটা মনে হয় জিনিস আমার শুধু বাড়তি বলার মিসিং হয়েছে, যেটা মনে হয় নিবারণ পণ্ডিত, আমি ওনার সম্পর্কে শুধু ওনার সম্পর্কে মনে হয় না, আমি আজকে ভেবেছিলাম নিবারণ পণ্ডিতের গান, শেখ গোমানির গান, এরকম অনেকের গান বাদ পড়েছে, কত গান শোনাবো। এমনকি আরেকটা জিনিস আমার কাছে আছে, আমি শোনাবো ভেবেছিলাম কিন্তু হলো না, মানে সময়ের অভাবে আমি সেটাকে জাস্ট বের করে এখানে নিয়ে আসতে পারলাম না, আমার কাছেই রয়েছে। সেটা হচ্ছে 1950-60-এর দশকে সম্ভবত জসিমউদ্দিন কিছু ক্ষেত্র সমীক্ষা করেছিলেন জারি গান নিয়ে। ম্যারি ড্যানহামের যে বই, ওই ম্যারি ড্যানহামকে সঙ্গে করে জসিমউদ্দিন নিয়ে গিয়েছিলেন। সেই ক্ষেত্র সমীক্ষার রেকর্ডিংটা আমার কাছে আছে। সেখানে বয়াতিদের গান, জসিমউদ্দিন বলছেন, আচ্ছা বয়াতি সাহেব তাহলে এর পরের গানটা একটু আমাদের শোনান, এইভাবে কথা বলতে তারপরে বয়াতি গান গাইছেন। তো এরকম অনেকগুলো ক্যাসেট করেছিলেন ম্যারি ড্যানহাম, ওই ক্যাসেট থেকে তুমি কনভার্ট করেছো না? উনি নিজে কিন্তু একেবারে বাংলার গানগুলোকে ইংরেজিতে ট্রান্সলিটারেট করে করে এসে করে দিয়েছেন পুরো জিনিসগুলো। আচ্ছা আচ্ছা, অসাধারণ। বইটাতে আছে কিছু কিছু শেষের দিকে গানগুলোতে আছে। হ্যাঁ বলো রেওয়াজ। হ্যাঁ, আর সেটাই না, নিবারণ পণ্ডিত নিয়ে বাড়তি একটা আগ্রহ জায়গা ছিল এটুকুই, যে আমি জানি যে এটা একটা মিথ গল্প আছে, আশা করি এটা সত্য, যে জরুরি অবস্থা চলাকালীন সময়ে একটি রবীন্দ্রসঙ্গীত গাওয়ার জন্য নিষিদ্ধ করা হয়েছিল। ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলা আগুন জ্বালো, এই আগুনের জন্য। এই প্রতিবাদে নিবারণ পণ্ডিত একটি গান লিখেছিলেন, যে মূর্খ গিদাল আমরাগুলা ভাওয়া গান গাই। তো আমার এটা ভীষণ রকমের, যে এটা সোশ্যাল স্টাডি যদি করি একাডেমিক্যালি, যে আমাদের রবীন্দ্রসঙ্গীতের উপর হস্তক্ষেপ, সেটার প্রতিবাদ জানাচ্ছেন একজন গ্রামীণ কবি, যেটা আমাদের এই নাগরিক একাডেমিয়াতে যাদের কোনো রেফারেন্সে নাই। আমি বাংলাদেশে এটা শুনিনি, কঙ্কন চক্রবর্তীর, যেহেতু ওনার একেবারে শিষ্য বলা যায়, ওনার আলাপের সূত্রে পরে এটা বইও পাওয়া যায়, সুব্রতের উত্তর বই তো গানটাও আছে। এইটাকে আমি মনে করি যে ডকুমেন্টেড হওয়া দরকার, যে এই আমরা তো বলি যে রবীন্দ্রনাথকে আমরা কতটা গ্রামে নিতে পেরেছি বা প্রান্তে নিতে পেরেছি। তো এই রেসপন্সটা যে ভীষণ রকমের সাংগীতিক এবং ভীষণ রকমের একেবারে হৃদয় থেকে আসা, গণসঙ্গীতের এই জায়গাটা তো এখন ওইভাবে আলোচনা হয় না বা আমাদের সামাজিক প্রেক্ষাপটে। এই জন্য নিবারণ পণ্ডিতের নামটা মনে করি যে আলাপে যোগ করে নিলাম। আর এই মমতাজ আলী খানের গান আমি দেখেছি, সম্ভবত এই 5-6টি গানই আছে ঢাকায় সুরের মেলা। আমি খোঁজ করব যে ওইখানে আর বাড়তি কিছু আছে কিনা। আমি এই সিডিটি ওখানে দেখেছিলাম, ওই সিডি দোকানটা কিছু পাওয়া যাবে। হ্যাঁ, ওইটুকুই, ওই একটাই ছিল, এটাই ওরা কপি করে করে বিক্রি করে। ওই দোকানটাও বন্ধ হয়ে যাচ্ছে, এখন ওদের প্রোডাকশন নেই। তো সব মিলিয়ে সেটা দারুণ। আর রামকানাই দাস দিয়ে শেষ করেছেন, এটা তো ভীষণ রকমের। রামকানাই দাসের আমার একটা সৌভাগ্য হয়েছিল, আমরা গত 2 বছর আগে ওনার ছেলে মেয়েরা যখন দেশে ছিলেন, একটা গান লিখেছিলেন ওনার আজান নিয়ে, এবং আজানের ওই গানটাতে হচ্ছে সবগুলো রাগের লাইন ঢুকিয়ে দিয়েছিলেন। ওই গানটা রেকর্ড হয়নি, কাবেরী দি শিখিয়েছিলেন ওনার মেয়ে। ওই গানটার মধ্যে ছিল যে ফজরের ভৈরবীর টানে ভীম পলাশি হয় বিকালে, আবার এশার আজান কাফির মিলে। এত মানে এইটুকু, এই দুর্দান্ত রকমের একটা জায়গা আছে, মানে আমাদের লোকসঙ্গীতে এটা সম্ভবত মলয়া গানের মধ্যেও আছে। এই কথাটা হয়তো আরো বেশি সময় পেলে নিশ্চয়ই আলোচনায় আসতো, যে আমাদের সাধক আফতাবউদ্দিন খাঁর সাথে
মনমোহন দত্তের গানে। এই যে মেলবন্ধন, আমাদের এখন যে সাম্প্রদায়িক একটা ভীষণ রকম বিষবাস উঠছে, সম্ভবত বড় একটা অস্ত্র হতে পারতো আমাদের এইগুলোর খুব একাডেমিক পার্ট, কিন্তু নানান কারণে সম্ভবত এগুলো একটা প্রান্তের গান হয়ে রয়েছে। তো আজকের এই সংগ্রহ, আপনার এই আলোচনাগুলো আমি নিজে অন্তত ব্যক্তিগতভাবে ভীষণ শিক্ষার্থী মন নিয়েছিলাম, ভীষণ আগ্রহ পাচ্ছি। এবং আমি মনে করি অনেক অনেক প্রশ্ন আছে, সেটা হয়তো এই ছোট পরিসরে শেষ করবার নয়, কিন্তু নিজে থেকে হয়তো সেটা খুঁজে দেখবার দারুণ একটা ক্ষেত্র তৈরি হলো। আমি নিজে আমার পক্ষ থেকে আমাদের সময়ের মানে যারা গানের কর্মী বলি, সংস্কৃতি কর্মী বলি, তাদের পক্ষ থেকে অবশ্যই সাধুবাদ জানাই। বিস্তারকেও আমাদের সাধুবাদ জানাই এরকম আয়োজনটুকু জারি রাখার জন্য এবং এই সংকটের সময়ে আর আজকে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য অনেক অনেক কৃতজ্ঞতা ও ধন্যবাদ। অনেক ধন্যবাদ রেওয়াজ। আমি শেষ করব, তো শেষ করার আগে আমরা সাধারণত বিস্তারের একটা ঐতিহ্য ছিল, যে কোনো অনুষ্ঠানের পরে অতিথিকে আমরা সামান্য কিছু হলো একটা শুভেচ্ছা স্মারক দিতাম, হয় একটা উত্তরীয় পড়িয়ে দিতাম, কি একটা বই দিতাম। কিন্তু এখন এই অন্তর্জালের ভিতর দিয়ে যে কি আদান প্রদান করা যায় বুঝতে পারছি না। কিন্তু আমি একটা প্রতিশ্রুতি রাজীবকে দিয়ে রাখতে চাই সবার পক্ষ থেকে। রাজীব জানে যে আমাদের বিশদ বাংলা এবং বিস্তারের সংগ্রহে অসংখ্য গান রয়েছে। আমি রাজীবের মতো এরকম সংগ্রাহক নেই, তবু যেখানে যতটা পেয়েছি নানা ধরনের গান আমি সংগ্রহ করেছি। গানের সিডি, ক্যাসেটগুলো তো এখন নিয়ে হয়ে গেছে, সিডি অন্তত শত শত সিডি আছে। তো সবগুলো এখন সেগুলো আমার কাছেই পড়ে আছে। আমি জানি এইগুলোর আসলে আর কোনো কাজে লাগবে না, কোনো সেই অর্থে আর ব্যবহৃত হবে না। তো আমি এই সিডি গুলোকে আমার কাছে রেখে দিয়েছি যত্ন করে। আমি রাজীবকে সম্পূর্ণ স্বাধীনতা দিচ্ছি, এই সংগ্রহ থেকে ওর যেটা পছন্দ হবে, যেটাই তার ভালো লাগবে সে রাজীবরে নিয়ে নিতে দেব নিশ্চিন্তে। এমনকি যদি গোটা সংগ্রহটাই নিয়ে নিতে চায় সেটাও আমি রাজি আছি আর কি। এটা আমি মনে করি যোগ্য ব্যক্তির কাছেই যাবে এবং সেটা যোগ্য কাজেই লাগবে। শুধু একটাই অনুরোধ, ওগুলো থেকে যতটা সম্ভব যেগুলো তুমি করো ডিজিটাইজ করে অনলাইনে এবং বিভিন্ন যে এগুলো আছে ক্ষেত্রগুলো আছে সেখানে যদি আমাদের আমজনতা যেন দিয়ে যেতে পারো, তাহলে ওদের সেটা সত্যি কথা কাজে লাগবে। আমার কাছে তো থেকে সেভাবে কাজে লাগছে না, আজকাল সিডি বাজি শোনারও সুযোগ নেই আর কি। তোমাকে দেবে, তবে তুমি বিস্মিত হবে যে এরপরেও কিন্তু তুমি যতটা দেখে গেছো 2011-তে, তারপরেও কিন্তু আরো অনেক অনেক সিডি বিচিত্র ধরনের সংগ্রহ কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। ফলে আজ থেকে তুমি অঘোষিতভাবে তুমি সেটাই নিজেই তার মালিক হয়ে গেলে আর কি। এটা আমরা বিস্তারের পক্ষ থেকে তোমার জন্য আমাদের আজকের উপহার। তুমি তোমার কথা বলে শেষ করো। হ্যাঁ, আপনি কথা বললেন বলে আমি একটা স্মৃতির কথা বলি। সেটা 2011 সম্ভবত 27 বা 28 ডিসেম্বর আপনার বিস্তারে আমি প্রথম যাই। না, সেটা তখন বিশদ বাংলা ছিল। বিশদ বাংলা ছিল, হ্যাঁ হ্যাঁ, বিশদ বাংলা ছিল। আপনার ওখানে প্রথম যাই। তো সেখান থেকে আমি খান 40 সিডি এনেছিলাম। তুমি পাগলের মতো বাঁচছিলে, শুধু সবই নিয়ে নেওয়ার মতো। এরকম ভাবে ধরে বললেন যে কোনটা দরকার। তো সেখান থেকে অসামান্য কিছু দুষ্প্রাপ্য জিনিস আমি পেয়েছি। দুষ্প্রাপ্য বলতে সব যে আপনাদের বাংলাদেশের কনটেক্সটে দুষ্প্রাপ্য নয়, পশ্চিমবঙ্গের কনটেক্সটে দুষ্প্রাপ্যতার একটা আলাদা মানে আছে। ধরুন নীলোফার ইয়াসমিনের গাওয়া কীর্তন, এই পশ্চিমবঙ্গে আমি নিশ্চিত করে বলতে পারি ইউটিউব আসার আগে কেউ শোনেনি। তো এখনো কেউ শোনেন বলে আমার মনে হয় না, কেউ জানিনি না যে নীলোফার ইয়াসমিন অসামান্য কীর্তন গাইতেন। সেটি আপনার ওখান থেকে আমি পেয়েছিলাম। যাই হোক, এরকম অসংখ্য অনেক সিডি আমি ওখান থেকে তখন এনেছিলাম। তো কাজেই আমি তো অবশ্যই এটা আমার পক্ষে বড় একটা কি বলবো প্রাপ্তি। আর আমি ওই যে আপনি বললেন না যে পুরোটা চাইলে পুরোটা, আমার ওই একটাই ইয়ে যে নালপে সুখামস্তি ভূমইব কে বলো, অল্প কেন পুরোটাই নেব। কিন্তু নেওয়ার মানে এইটুকু আমি বলতে পারি যে আমার যা কিছু আছে সংগ্রহে কোনোটাই আমার নিজস্ব বলে আমি রেখে দিই না। আমি সবকিছু উদারভাবে, সেটা আলম ভাই জানেন, আমার সঙ্গে যারা পরিচিত তারা জানেন যে আমার যা আছে তা সকলের, তা আমি সকলকে সঙ্গে শেয়ার করতে চাই, দিইও বটে। ইউটিউবে আমি নিয়মিত দিয়ে থাকি, কাজে এই ব্যাপারে কোনো অসুবিধে নেই। এটা অবশ্যই একটা বড় প্রাপ্তি আর কি। ঠিক আছে, তোমাকে তো ধন্যবাদ জানাচ্ছি। তুমি যদি কিছু শেষ কথা বলে শেষ করতে চাও আর কি আজকের অনুষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে। হ্যাঁ, শেষ কথা বলার তো জায়গায় আমরা এখন আসিনি, শেষ নাই যা তার শেষ কথা কে বলবে। কাজে শেষ কথা বলা নয়, খালি এইটুকুই বলা যে এই 2.5-3 মাস আমার ধারণা 3.5 মাস ধরে আমরা এই যাত্রা
লেখাটা শেষ করলাম, এই 3.5 মাসে যদি এই জিনিসগুলি দেখে শুনে কারো গানের প্রতি কোনো উৎসাহ জাগে, সংগ্রহের প্রতি, তার সংরক্ষণের প্রতি, সেইটি আমার প্রাপ্তি বলে আমি ধরে নেব। আর তাতে করে যদি কেউ কোনো সাহায্য চান আমার, আমি যদি সাহায্যে লাগতে পারি, কাজে লাগতে পারি, তাতে আমি মানে 2 পায়ে খাড়া, 1 পায়ে খাড়া বলছি না, 2 পায়ে খাড়া। তো তাহলে একটু খাড়া হওয়াটা একটু সবল হয় আর কি, এইটুকুই। অনেক অনেক ধন্যবাদ রাজীব, অনেক কষ্ট করলে আমাদের জন্য, আমাদের সংস্কৃতির জন্য, আমাদের সঙ্গীতের জন্য, আমাদের ভাষার জন্য। এবং যারা আমাদের সঙ্গে ছিলেন নিয়মিত গত 8টি অনুষ্ঠানে, জুমে এবং লাইভে, আজকেও অনেক মানুষ দেখেছেন, অনেক মন্তব্য করেছেন, কিন্তু আমি সময়ের অভাবে সেগুলো পড়ে শোনাচ্ছি না। একজন বলেছেন যে কলিম শরীফের গাওয়া এই গানটা আমি প্রথম শুনলাম। তিনি একটু আক্ষেপ করছেন প্রথম দিকে যে কলিম শরীফের নাম উচ্চারিত হচ্ছে না কেন, পরেই যখন নাম উচ্চারিত হলো তাই তিনি আহ্লাদ প্রকাশ করলেন। আর আরো অনেকের ভালো ভালো মন্তব্য ছিল, তুমি গিয়ে লাইভে গিয়ে দেখে নিও। তো আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আর একটি শুধু আভাস দিয়ে রাখছে, রাজীব আজকে এখান থেকে চলে যাচ্ছে, তার মানে একেবারেই চলে যাওয়া নয়। রাজীব অদূর ভবিষ্যতে, খুব অনতিকাল পরে আবারও আবির্ভূত হবে আমাদের এই বিস্তারেরই কোনো এক মঞ্চে। তবে সেটা হবে সে তার যে আরেকটি টুপি রয়েছে, তার ভাষাতাত্ত্বিকের টুপি, সেই টুপিখানি পরে সে আসবে আমাদের ভাষা জ্ঞানের কিঞ্চিত উন্নয়ন ঘটানোর ব্রত নিয়ে আর কি। ততদিন আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি। শেষে একটাই কথা বলি, আমার যাওয়া তো নয় যাওয়া। ভালো, ধন্যবাদ। শুভরাত্রি। শুভরাত্রি। শুভরাত্রি।